অনুসোনা, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, মামনি ডেকেছে ব্রেকফাস্টের জন্য। এত সকালে? অবাক হয়ে। আসলে আমি আর ভাইয়া খুব সকাল করে উঠি তো, তাই মামনি তো জানি, তাই সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। ভাই একটু আগেই আমাকে রুমে এনে শুইয়ে দিয়ে গেল, তবে ঘুম ভেঙে যাওয়াই আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। আচ্ছা আপু, বলে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। নিচ থেকে আমুর ডাক কানে ভেসে আসতে আপু আর আমি দ্রুত নিচে নেমে গেলাম। নিত্য, বাবুই কোথায়? ঘুম থেকে উঠিনি? না না, উঠে যেত, এই এলো বলে। তুমি সার্ভ করে দাও, শুধু অগ্নি ভাইয়ারটা বাদ দিয়ে। নিত্য আপুর কথায় আমি আর আম্মু ফিক করে হেসে দিলাম। আমাদের হাসির ফাঁকে চোখ গেল সিঁড়ির উপর। আমার সাথে সাথে আম্মু আর নিত্য আপু হা করে তাকিয়ে আছে সেদিকে। আমাদের ওভাবে তাকিয়ে থাকতে দেখে নিবিড় ভাইয়া বুড়ো কুচকে চোখ মুখে বিরক্ত ড্রেস ফুটিয়ে ভাইয়ার কাঁধে রেখে আস্তে আস্তে হেঁটে যেতে লাগলেন ভাইয়ার রুমের দিকে। আর এদিকে আমরা কিছুক্ষণ নীরব দর্শকের মতো কমেডি দেখে হুহা করে হেসে উঠলাম। কি অবস্থা! ভাইয়াকে সাদে বেলায় শেষমেশ জাগাতে না পেরে কাঁধে করে নিয়ে এলেন। আর আমাকে টানতে দেখে হেসে কুপকাত হচ্ছিলেন উনি। যত সব। ব্রেকফাস্ট করতে করতে আম্মু কালকে রাতের আড্ডা দেওয়ার কথা বলতে আম্মু এক গাল হেসে দিল। আর আমি ভাবছিলাম এই বুঝি এই নাগিনের রূপ ধারণ করবে। বাহ, আম্মু তো আমাদের থেকেও এক কদম এগিয়ে রয়েছে। একসাথে ব্রেকফাস্ট করে নিবিড় ভাইয়া আম্মুকে একবার শক্ত করে জড়িয়ে ধরে নিত্য আপুকে নিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে নিত্য আপু আমার গাল টেনে আবারও একবার টেনে দিয়ে গেলেন। আচ্ছা, আমার গালটা কি এমনিতেই নরম যে সবসময় বাচ্চাদের মতো আমার গাল টেনে দেয় আপু? কি জানি, হতেই পারে ভেবে নিজেই নিজের গাল হাত বোলাতে বোলাতে রুমে চলে এলাম। আজকে মনটা বড্ড ফুরফুরে লাগছে, শুধু ভার্সিটিতে যাওয়ার অপেক্ষা। ভাইয়া ভাইয়া ওঠ, দেখ 9টা বেজে গেছে, ভাইয়া ওঠ না। এই নিয়ে কম হলেও 10 কি 15 বার ভাইয়ের কানের কাছে গিয়ে চেঁচাচ্ছি, তবু আমার এই নাদুস নতুস ঘুম কাতরে গুণধর ভাইকে উঠাতে পারলাম না। মনের একটা একটা মানুষ এভাবে মরার মতো ঘুমায় কিভাবে? হাও, তাও এই অনন্যার বাড়ি হয়ে। এমন সময় তো কানের কাছে আমার হাই ভোল্টেজওয়ালা চিৎকার কাজ হয়। বাট আজকে হলোটা কি? এত পরিশ্রমের পর কাজ না হয় ওয়াশরুম থেকে এক মগ পানি নিয়ে এলাম। উদ্দেশ্য বিছানা ভিজলেও ভিজুক, তবুও ভাইয়ের ঘুম ছুটানো। হাতে মগ নিয়ে চোরের মতো পা টিপে টিপে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালাম। একটু ভালো করে খেয়াল করতেই চোখ গেল ভাইয়ের মুখের দিকে। কিসব বিড়বিড় করছে আর ঘুমের তালে মুসকি মুসকি হাসছে। লে ভাই, বাদুটা দেখি মধুর মধুর স্বপ্ন দেখছে। শুধু স্বপ্ন দেখছি না, বরং মুসকি মুসকি হাসছেও। তবে রে, আমার ভার্সিটি যাওয়া লেট করিয়ে মহারাজ মনের সুখে রং বেরঙের স্বপ্নে হাবুডাবু খাচ্ছে, তা তো হতে দেব না। মুখে একটা শয়তানি হাসি ড্রেস টেনে মগে থাকা পানি ছুঁড়ে মারলাম ভাইয়ের মুখ বরাবর। মেরে এক প্রকার দৌড়ে খাটের পেছনে লুকিয়ে পড়লাম। এমনি এক লাফ দিয়ে দরপরে উঠে বসলো ভাইয়া। উঠে বাচ্চাদের মতো আম্মুকে ডাকা শুরু করে দিল। আম্মু আম্মু, ভূত ওর উপরে হিসু করে দিয়েছে। ভাইয়ার ডাক শুনে আব্বু আম্মু একসাথে হতত্ব হয়ে রুমে ঢুকে ভাইয়ার কাছে গেল। আম্মুর কাছে পেয়ে ভাইয়া বাচ্চাদের মতো আম্মুর বুকে মুখ গুজে মিনমিনে করে ভূত ভূত বলেই যাচ্ছে। আমি ততক্ষণে খাটের পেছন থেকে চুপ করে থাকলেও আর থাকতে পারলাম না। ওভাবে বসে থেকে একবার ঘর কাঁপিয়ে হাসা শুরু করে দিলাম, যাকে বলে একেবারে লেভেল ছাড়া নন স্টপ লাফিং। হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমার হাসির আওয়াজে আব্বু আম্মু খাটের পেছনে চোখ গরম করে তাকালো। আর ভাই এতক্ষণে বুঝতে পেরেছে কোনো ভূত টুত ওর ওপর হিসু করেনি, বরং ওর ক্রেডিট গোস টু অনন্যা দি গ্রেট ফাজিল। শাকচুন্নি, বট গাছের পেতনি, উল্টো বা বিশিষ্ট পিসাজিনি, গায়ের উপর পানি ঢেলেছিস কেন ফাজিল? ভাইয়ের সাথে তাল মিলিয়ে এবার আব্বু আম্মু আমার দিকে প্রশ্ন ছোড়া শুরু করে দিলেন। অনু, পানি ঢেলেছিস কেন অগ্নির উপর? সবাইকে দেখে মনে হচ্ছে যেন এক মুহূর্তে আমাকে টুপ করে গিলে খেয়ে ফেলবে। তবে আমি অবাক কমকে সে হাসি থামিয়ে মুখে একটা ইনোসেন্ট মার্কা হাসি ফুটিয়ে বলে উঠলাম,
সেটা না হয় তোমার গুণধর ছেলেকেই বলো, উনি নাকি রোজ আমাকে ভার্সিটি নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন। তা এতক্ষণ ঘুমোলে তা আমার একটা ক্লাস মিস হয়ে যাবে। ঘড়ির দিকে একবার তাকাও, 9:15। ওনাকে সেই 8:50 থেকে ডাকাডাকি করছি, ওনার তো ঘুম ভাঙার কোনো নাম গন্ধ নেই। আর মানে আমি পানি মেরেছি ঠিক 9:10। এন্ড তোমরা গত 5 মিনিট যাবত এই রুমে অবস্থান করছো। দ্যাটস মিনস পুরো 20 মিনিট ধরে আমি এই বাদরটাকে উঠানোর চেষ্টা করে গিয়েছি, তারপরে কোনো হেলদোল না দেখে পানি মারার স্টেপ নিতে বাধ্য হয়েছি। নাও, কাকে বকা দেওয়া উচিত তোমরা ভেবে দেখো। আমি এখন চুপ, মুখে এক আঙ্গুল চেপে। আমার কথায় আম্মু আব্বু দুজনেই ফুলকুলুচির মতো ফুলে উঠে ভাইয়ের দিকে তাকালো। ভাইয়া মুহূর্তে একটা শুকনো ডোক কেলে দাঁত কেলে পালিয়ে যেতে নিতেই আম্মু খপ করে ভাইয়ের হাত চেপে ধরে কান ধরে টেনে ধরলো। আম্মু লাগছে তো, ছেড়ে দাও প্লিজ। লাগার জন্যই তো ধরেছি। দিন দিন আদরে আদরে বাদর হয়ে যাচ্ছিস তুই। সকালে বাবুই তোকে কাঁধে উঠিয়ে ঘরে শুয়ে দিয়ে গেছে জানিস, তাও তোর ঘুম ভাঙেনি। আর অনু তোকে এতক্ষণ ডাকার পর উঠিসনি, তাতে নাকি ভূত তোর উপর হিসু করে দিয়েছে। তাতে নাকি ভূত তোর উপর হিসু করে দিয়েছে। অনু যা করেছিস বেশ করেছিস। পুরো বালতি ভরে পানি দিয়ে বিছানাতেই গোসল করিয়ে দিতে আরো ভালো হতো। আমি আর আব্বু এতক্ষণ নীরব দর্শকের মতো মা আর ছেলে কাণ্ড দেখছিলাম। এবার দুজন দুজনের দিকে একবার তাকিয়ে হুফা করে ঘর কাঁপিয়ে হেসে উঠলাম। আম্মুর হাত আলগা হতে ভাইয়া সুযোগ বুঝে এক ধরে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। ভাইয়া যেতেই আম্মু ফিক করে হেসে দিয়ে আমাদের সাথে হাসির প্রতিযোগিতায় নেমে পড়লো। আমি আর রাত্রি পুল সাইডে গাছের নিচে পা ঝুলিয়ে বসে আছি, দুজনের দৃষ্টি অন্যদিকে। আর সেটাও কেন্দ্রবিন্দু হলো মিস্টার সাদাবিলাই। উনি ফোনে কখন থেকে বকবক করেই যাচ্ছে, আর একটা মেয়ে ওনার এর সাথে কথা বলার জন্য রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। পারলে যেন এক্ষুনি ওনার কোলের উপর উঠে যেত। আর উনি বারবার হাত দিয়ে বারণ করছে ওনার কাছে যাতে না যায়, কিন্তু কেন যেন এসব দেখে আমার রাগ লাগছে। বলতে গেলে এক প্রকার জেলাস টাইপ ফিল হচ্ছে, কিন্তু কেন তার উত্তর জানা নেই আমার। অজান্তেই কপালে বিরক্তিকর ভাঁজ ফুটে উঠেছে। রাত্রি আমার দিকে তাকিয়ে তার লক্ষণ করে বলে ওঠো, কিরে তোর আবার কি হলো? আমরা তো সিনেমা হল সারি ফ্রি ফ্রি সিনেমা দেখেছি, তাতে তো তোর খুশি হওয়ার কথা, তা না হয়ে হঠাৎ রেগে যাচ্ছিস কেন? রাত্রি এমন কথায় আমি কিছুটা অপ্রস্তুত হয়ে আমতামতা করতে লাগলাম। আমি রাগ করবো কেন? আসলে মেয়েটার ডং দেখে বিরক্ত লাগছে। দেখ না কিরকম কোমর দুলিয়ে দুলিয়ে লাফালাফি করছে। সে যাই করুক, তাতে তোর কি? সেই হেই ফিসি অননা সামথিং সামথিং। কি যা তা বলছিস রাত্রি? জাস্ট নাথিং নাথিং। চল ক্লাসে যাই, টাইম হয়ে গেছে। বলেই ঠাস করে বসা থেকে দাঁড়িয়ে গেলাম আমি। যেতে না উল্টো দিকে ঘুরে হাঁটা দেব অমনি পা স্লিপ কেটে এক প্রকাণ্ড চিৎকার দিয়ে পুলে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়া দেখে রাত্রি আমার নাম নিয়ে চিৎকার দিয়ে উঠলো, কিন্তু ততক্ষণে আমি পুলের পানিতে হাবুডুবু করা শুরু করে দিয়েছি। পুলটা বেশি গভীর না হলেও আমি পুরোপুরি ডুবে যেতে পারবো অনায়াসে। ইভেন আমি সাঁতারও কাটতে জানি না, শুধু হাত পা ছোটাছুটি করে চলেছি, কিন্তু কিছুতেই পারে যেতে পারছি না, বরং আরো পিছিয়ে যাচ্ছি আমি। হুট করে যেন পুলে কে ঝাঁপিয়ে পড়লো। সেই মানুষটা কেউ না, আবার সাঁতারবিলাই। ওনাকে দেখেই চোখ অবধি ডুবে গেলাম আমি। উনি তাড়াতাড়ি করে সাঁতারে এসে আমাকে নিয়ে পারে যেতে লাগ। আমি ততক্ষণে পানি খেয়ে খেয়ে পেট ফুলিয়ে ফেলেছি, চোখ ঝাপসা দেখছি আমি। শুধু এতটুকু বুঝতে পারছি আমাকে পারে উঠিয়ে শুয়ে দিলেন উনি। সাথে সাথে আমাকে ঘিরে ধরলো সবাই। এই কানে মৃদু সুর ভেসে আসতে লাগলো। রাত্রির কান্না করতে করতে আমার নাম ধরে ডাকছে। আমার শ্বাস প্রশ্বাস যেন আটকে আসতে চাইছে। নিবিড় ভাইয়া আমার পেটে ক্রমাগত চাপ দিয়ে পানি বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকটা পানি বের করার পর উনি আচমকা আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলেন, আর সাথে সাথে চারপাশ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসতে লাগলো। আমার শ্বাস প্রশ্বাস কন্ট্রোল আসা মাত্রই চটজলদি চোখ খুলে বসে পড়লাম আমি। উনি আমাকে ছেড়ে দিয়ে বসা মাত্রই সজোরে থাপ্পড় বসিয়ে দিলাম ওনার গালে।
নিবিড় ভাইয়া মাথা নিচে করে রয়েছে, থরথর করে ঠোঁট কাঁপছে ওনার। হয়তো রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন উনি। আর সবাই যার যার অবস্থান থেকে হাঁ করে তাকিয়ে আছে, কারো গালে হাত তো কারো মুখে। অদ্ভুত এক নিস্তব্ধতা ছেয়ে রয়েছে সবার মধ্যে। হঠাৎ রাত্রির আওয়াজে ঘোর কাটে সবার। অনন্যা, এটা তুই কি করলি? তুই কি পাগল হয়ে গেছিস? যে তোকে মৃত্যুর হাত থেকে বাঁচালো তাকে চর মেরে দিলি? বাঁচালো মাই ফুট! সবার সামনে এইভাবে উনি আমাকে অপদস্থ করলো তার বেলা! ছি! নাক মুখ ছিটকে কাশতে কাশতে। অনু, তুই সায়েন্সের স্টুডেন্ট তো? আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে। আরে মাথা মোটা ভাই তোকে করেনি, বরং মুখে মুখে শ্বাস প্রশ্বাস চালাবার এড দিয়ে তোকে বাঁচিয়েছে। গর্ধব! রাত্রির কথায় চমকে উঠলাম আমি। আসলেই তো আমার শ্বাস তো বন্ধ হয়ে আসছিল। উনি ওটা করার পর বেটার ফিল হলো আমার। তাহলে কি আমি ওনাকে ভুল বুঝলাম? সবার সামনে এভাবে না বুঝে চর মেরে দিলাম। হে আল্লাহ, প্লিজ বাঁচালো মুঝে। এতক্ষণে আশেপাশে কান্নাঘোষা শুরু হয়ে গেছে আমাদের নিয়ে, যেখানে আমাকে মস্ত বড় আহাম্মক সাজানো হয়েছে। নিবিড় ভাই এবার মাথা তুলে তাকালো। হুট করে আমাকে দাঁড় করিয়ে রাত্রির হাত থেকে ওনার শার্টটা নিয়ে পরিয়ে দিলেন। ওনার পরনে একটা টি শার্ট আর প্যান্ট। পোলে ঝাঁপ দেওয়ায় আমার জামা কাপড়ের মতোই পানিতে নাগানি চুবানি খেয়ে গায়ের সাথে লেপ্টে আছে। হয়তো শার্ট খুলে রেখেছিল, সিল্কের চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে রয়েছে ওনার, যেখান থেকে টপ টপ করে পানি পড়ছে। আমাকে ওনার শার্টটা পরিয়ে দেওয়া মাত্রই আমি সরি বলতে যাব, তার আগে আমার সামনে ওনার বড় বড় হাতের 5 আঙ্গুল মেরে থামিয়ে দিলেন আমায়। আমি আর ভয়ে ওখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছু বলার সাহস হচ্ছে না আমার। উনি শার্টটা গায়ের সাথে জড়িয়ে নিজেই ঢাকার চেষ্টা করতে লাগলো। ওনার মুখ গম্ভীরতা দেখে এটা নিশ্চয়ই যে আমার কপালে খুব বড়সড় একটা ভাঁজ জ্বলছে, যে কোনো সময় আমাকে ভ্যানিশ করে দেবেন উনি। রাত্রি, অগ্নিদেববারের চাবি দাও, ব্যাগে আছে। আমার ব্যাগের দিকে আঙুল দেখিয়ে রাত্রি সম্মতিসূচক মাথা নেড়ে আমার ব্যাগের চেন খুলে চাবি বের করে ওনার হাতে দিল। ভাগ্যিস ব্যাগ রাত্রি করেছিল, না হলে আমার সব যেত। উনি চাবিটা নিজের পকেটে ঢুকিয়ে আমার দিকে ফিরে হুট করে কোলে তুলে নিলেন আমায়। আর আমি বাদে বাকি সবাই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছি, যেন এই মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যাবে। তবে মুখে কেউ কিছু বলার সাহস পাবে না। পাবে বা কি করে? ভার্সিটির নিবিড় নামক শোনা মাত্র সবাই ভয় ধরতর করে কাঁপে। তাও কিছু নির্লজ্জ মেয়ে ওনার থেকে এত বারো মানে হতো হওয়ার পরেও পিছু পিছু ঘুরঘুর করে। আমার কাছে ওনার কোলে ওঠা কোনো নতুন বিষয় না। আগে উঠেছে তবু আজও ভয় করছে, কারণ ওনার হাবা আমার সুবিধার ঠেকছে না। অন্য দিনের মতো চোখ মুখে বিরক্ত রেশ থাকলেও আজ রয়েছে এক অদ্ভুত গম্ভীরতা। হয়তো এটা কোনো বড়সড় ঝড় আসার পূর্বাভাস। উনি আমাকে কোলে উঠিয়ে 2 কদম হেঁটে থেমে রাত্রিকে উদ্দেশ্য করে বলে উঠল, অগ্নি প্রজেক্টে কাজ করছে, যদি দেখা হয় তো বলে দিও। আমি ওর বোনকে নিয়ে 0.5 ঘন্টার মধ্যে আসছি, টেনশন যেন না করে। ওর বোন ঠিক আছে। পাল্টা কোনো জবাবের অপেক্ষায় দাঁড়ালেন না উনি। বড় বড় পা ফেলে হেরে যেতে লাগলেন গ্যারেজের দিকে। আর আমি ঠান্ডায় গুটিসুটি মেরে চুপ করে থাকলাম ওনার কোলে। উনি আজ বাইক কারেনি, কার নিয়ে এসেছেন। গাড়ি বের করে আমাকে নামিয়ে গেট খুলে ইশারা করলে উঠে বসতে। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ বসে গেলাম। ঠান্ডায় গা অলরেডি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। উনি গেট লাগিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে দিলেন। হঠাৎ মনে পড়লো আমাদের বাসা তো এখন ফাঁকা, আম্মু আব্বু তো আসছে শপিংয়ে যাওয়ার কথা। হাইলা, আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, বাবা ভাইয়া, বাবা বাসায় তো কেউ নেই। বিপরীতে উনি সামনের দিকে তাকিয়ে শুধুমাত্র একটা বাঁকা হাসি দিয়ে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল। আর আমি আল্লাহ আল্লাহ করতে শুরু করে দিলাম। বেশ বুঝতে পারছি ওনার মনে ভয়ানক কিছু চলছে। ওরে অনন্যা রে, আপ তেরা কিয়া হোগা? আসিফ, ওই যে স্ক্রুটা এদিকে দে, বোর্ডটা আগে লাগিয়ে নে। এই যে ভাই নাও। স্ক্রু নিয়ে আবারও প্রজেক্ট বানানোয় মনোযোগ দিল অগ্নি। অগ্নিসহ আরো কয়েকজন এই প্রজেক্টে অগ্নিকে হেল্প করছে। রাত্রি পা টিপে টিপে ল্যাবে ঢুকে গেল। রাত্রিকে দেখে আসিফ নামক ছেলেটা অগ্নিকে বলে উঠলো, ভাই একটা মেয়ে এইদিকে আসতেছে, তোমার সাথে দরকার মেবি। অগ্নি চোখ মুখে বিরক্ত ফুটিয়ে বুড়ো কুচকে কাজ করতে করতে বলে উঠলো, যে হয় হোক, আমি কাজে ডিস্টারবেন্স লাইক করি না, যেতে বল তাকে। আসিফ মাথানের জি ভাই বলে রাত্রির সামনে এসে দাঁড়িয়ে গেল। আপু, অগ্নি ভাইয়ের সাথে দরকার থাকলে এখন যান, ভাই কাজে ব্যস্ত আছে।
সাথে সাথে রাতের মুখে ঘন কালো মেঘ নেমে এলো। ভেবেছিল এই বাহানায় অগ্নির সাথে একটু কথা বলার সুযোগ পাবে সে, কিন্তু ব্যাপারটা নিতান্ত জরুরি, না বললেই নয়। তাই মুখে জোরপূর্বক হাসি ফুটে ছেলেটার উদ্দেশ্য করে বলে উঠল, আসলে ভাইয়া, দরকারটা আমার না, ওনার বোনকে নিয়ে। জাস্ট ওনাকে একটু বলেন যে অনন্যার বিষয়ে কথা আছে। আচ্ছা দাঁড়ান। আসিফ দৌড়ে গিয়ে অগ্নির পাশে দাঁড়িয়ে বলে উঠল। আসিফের কথা বলতে দেরি হলেও অগ্নির কাজ ফেলে ছুটে দেরি হলো না। এক ছুটে রাত্রির সামনে গিয়ে বলে উঠল, অনন্যা কোথায়? কি হয়েছে ওর? অগ্নি হঠাৎ এভাবে সামনে আসায় বুকটা ধক করে উঠলো রাত্রি। সে ভুলেই গেছে কি বলার ছিল। রাত্রিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে অগ্নি বিরক্ত হয়ে আবারও বলে উঠল, হেই ইউ, কি হলো বলো, অনু কোথায়? অগ্নি ধমক খেয়ে চমকে উঠলো রাত্রি। আমতা করে অনন্যার কথা মনে করে বলে উঠল, আসলে অনন্যা পা স্লিপ কেটে পুলে পড়ে গিয়েছিল। নিবিড় ভাই ওকে পুল থেকে তুলে আপনাদের বাড়িতে নিয়ে গেছে আর চিন্তা করতে বারণ করেছে। অনু ঠিক আছে। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলেই জোরে একটা দম নিয়ে চোখ খুলে তাকালো রাত্রি। তার চোখ খুলতে আহামক বনে গেল সে, কারণ সামনে অগ্নির চিহ্ন নেই। এইটুকু সময়ের মধ্যে অগ্নি হাওয়ার সামনের ছেলেটার দিকে জিজ্ঞাসা দৃষ্টি তাকাতে ছেলেটা চোখের ইশারায় বোঝালো অগ্নি ছুটে গেটের দিকে বেরিয়ে গেছে। ছেলেটার ইশারা বুঝেও রাত্রি সেকেন্ডের মধ্যেও হাওয়া, আর ছেলেটা বোকার মতো হা করে চেয়ে রইল শুধু। এই কয়েক সেকেন্ডের মধ্যে এভাবে দুইজন ছুটে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা তার ছোটখাটো মাথায় 6 কিলোমিটারের উপর দিয়ে চলে গিয়েছে, যার কারণে সে কিছুই বুঝে উঠতে পারলো না। ভাইয়া দাঁড়ান। পেছন থেকে বাইক স্টার্ট দেওয়ার পুরো মুহূর্তে কারো আওয়াজ পেয়ে ঘুরে তাকালো অগ্নি। রাত্রি ছুটতে ওই দিকে আসছে। এসে হাঁপাতে লাগলো। সে হাঁপাতে বলে উঠল, ভাইয়া আমিও যাব প্লিজ। হাতে থাকা ব্যাগ দেখি অগ্নি কিছুক্ষণ চুপ থেকে ভেবে চোখের ইশারায় পেছনে বসতে বলল রাত্রি। অগ্নি সমর্থ পেয়ে চাঁদে হাত পাওয়ার মতো খুশি হয়ে বাইকে উঠে পড়লো কিছুটা দূরত্ব বজায় রেখে। আর এগোবেন না প্লিজ। আমার পেছোতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আর পেছনের জায়গা নেই বিন্দুমাত্রও না। আমার জম এক পা করে এগিয়ে আসছে আমার দিকে, ঠোঁটের কোণে সেই মারাত্মক ভয়ানক বাঁকা হাসি ঝুলিয়ে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পালানোর মতো কোনো স্কোপই বাকি রাখেনি উনি। কি অদ্ভুত, আমার বাসায় আমার বাড়িতেই আমার উপরে টর্চার করা হচ্ছে। হায় রে কপাল আমার, আজই আব্বু আম্মুকে শপিংয়ে যেতে হলো। এগোতে আমার একদম কাছে চলে এসেছে, যা দেখে আমার চোখ নিমেষেই বড় হয়ে গেল। আর গরম নিঃশ্বাস চোরা আমার মুখের উপর এসে পড়ছে। কি হলো, ভয় লাগছে? নিঃশ্বাস আটকে আসতে চাইছে? চরমানোর সময় এই ভয় কোথায় ছিল? হ্যাঁ, আমি ভুল বুঝে চর মেরেছিলাম, সরি বললাম তো। অবশ্যই ভুল বুঝেই মারবে, কাজ নিবিড় কখনোই কোনো মেয়ের হাতে চর খাওয়ার মতো কাজ করে না। এই নিয়ে তুমি তোমার মোটা মাথার জন্য আমায় দুবার চর মেরেছ। তোমার সরি কি থাপ্পড়টাকে রিভার্স করে নিতে পারবে? ওনার ধমক শুনে আমার আত্মা কেঁপে উঠলো। বুক দুক বুক করে উঠছে বারংবার। উনি আমার থেকে আরেকটু দূরে গিয়ে বলে উঠলেন, ওকে, দেন ইউ হ্যাভ টু অপশনস। নাম্বার 1, পাস্টে যেয়ে থাপ্পড়টা তুলে নাও, অ্যান্ড নাম্বার 2, শাস্তির জন্য নিজেকে প্রস্তুত করে নাও। আমি ওনার কথা শুনে থ হয়ে গিয়েছি। বলে কি উনি? আরে আমি কি ডোরেমন যে প্যাকেট থেকে টাইম মেশিন বের করব আর পাস্টে চলে যাব? মানে উনি আমাকে শাস্তি দিবেন জাস্ট দেখাতে চান যে উনি আমাকে বাঁচার অপশন দিয়েছিল। বাট আই লাস্ট দ্যাট। উনি আমার অবস্থা দেখে আবার বাঁকা এসে বলে উঠল, কে পারবে না তো? এই মুহূর্তে আমার ভীষণ রাগ উঠছে, কিন্তু রাগের মাথায় উল্টো সিধা কিছুই বলে ফেললে পাশে আমার এই বিপদ। তাই মাথা নিচু করে শুধু না বোধক মাথা রাখলাম। উনি মুচকি হেসে জ্বরের গতিতে এসে আমার 2 হাত দেওয়ালের সাথে চেপে আমার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিলেন। ওনার আচমকা আমার ঠোঁটের উপর আক্রমণের জন্য আমি প্রস্তুত ছিলাম না কোনো কালেই। সাথে আমার চোখ বড় হয়ে গেল। এই বুঝি আমার ঠোঁটটা ফিল্মি ভিলেনের মতো রক্তাক্ত বানিয়ে ফেলেন উনি। কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে আমার ঠোঁটে শুধু নিজের ঠোঁট ছুঁয়ে রাখছেন। আমার চোখে নিজের স্থির দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে। এদিকে আমার হার্ট অ্যাটাকের ঘোরের বেগে লাভবাট করে যাচ্ছে। ওনার চাহনি দেখে আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। খুবই অস্বস্তি হচ্ছে আমার উপর এমন চাহনি দেখে। উনি হুট করে আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার কানের লতিতে হালকা করে কামড় দিয়ে সরে দাঁড়ালেন। আর আমি যেন আমার হারানো প্রাণ পাখি পুনরায় ফিরে পেয়ে গেলাম। উনি সরে যেতেই বুকে হাত দিয়ে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি। তাতে যেন উনি বেশ আনন্দ পেলেই বলে মনে হলো। তা বুঝলাম ওনার দুষ্টু ভরা হাসি দেখে। হঠাৎ উনি মুখটা আবারও গম্ভীর করে বলে উঠলেন, আমি চাইলে অতটা খারাপ হতে পারবো না,
যতটা কিনা তুমি আমায় ভাবো। যাও, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমি পাল্টা কোনো জবাব দেওয়ার জন্য এক মুহূর্ত দাঁড়ালাম না। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গিয়ে গেট লাগিয়ে হাঁপাতে লাগলাম। আমি একটু আগে কি হলো ভাবতে আমার পুরো গা কেঁপে উঠলো। অজান্তেই ঠোঁটে আর কানে হাত বোলাতে লাগলাম আমি। অরণ্যা চলে যেতেই নিবিড় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছে। অজান্তেই মুখ থেকে বেরিয়ে যায় তার। ভিতরটি কোনো রকমে হাসি কন্ট্রোল করে অগ্নির ঘরে যায়। এরকম ভেজা কাপড়ে থাকলে জ্বর বাঁধিয়ে ফেলবে নির্ঘাত। অগ্নি ফুল স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে, উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছানো। ওর মাথায় শুধু অনন্যার চিন্তায় ঘুরপাক খাচ্ছে। যতই মারামারি বকাবকি করুক না কেন, অনন্যার কিছু হলে উনি সব লন্ডভন্ড করে দিতে পারে। আর এদিকে রাত্রি প্রাণ পাখি যেন এই উড়ে গেল বোধ হয়। ভয়ে ডিপ ডিপ করছে তার ভেতরটা। এত স্পিডে অগ্নি বাইক চালাচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ভয়ে অগ্নিকে বলতেও পারছে না যে যাতে বাইকটা একটু আস্তে চালায়। আচমকায় একটা ব্ল্যাক কার ওদের বাইকের সামনে এসে প্রায় খুব জোরে ব্রেক কষে অগ্নি, যার জন্য রাত্রি পরে নিয়েও বেঁচে যায়। অগ্নির হাত খামচে দাঁড়ায়। অগ্নি রেগে মেগে রাত্রিকে নামতে বলে নিজেও নেমে বাইক স্ট্যান্ড করে এগিয়ে যায় সেই গাড়িটির দিকে। অগ্নি রেগে যাওয়ার কারণ এমনিতেই বাড়ি যাওয়ার তারা, তার উপর এভাবে হুট করে সামনে এসে থামানোর মানেটা কি? কিছু হলে তো অগ্নি দেরি হতো। অগ্নি শার্টের হাতা গোটাতে গোটাতে এগোতে লাগে, যা দেখে রাত্রি রীতিমতো বিষম খাওয়া শুরু করে দিয়েছে। এই ভেবে যে এখানে কোনো গন্ডগোল বেঁধে না যায় নির্ঘাত, গন্ডগোল যাতে না বাঁধে তাই সেও পিছনে ছুটে যায় অগ্নির। গাড়ির গেট খুলে বেরিয়ে আসা ব্যক্তিকে দেখেই থেমে যায় অগ্নি। হানমনে মুখ থেকে হালকা স্বরে বেরিয়ে যায়, রুশু। গাড়ি থেকে নেমে মুখে এক বস্তা হাসি ঝুলিয়ে সানগ্লাস স্যুটের পকেটে রেখে এক দৌড়ে এসে অগ্নিকে জড়িয়ে ধরে রুশু। রাত্রি কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে দেখতে থাকলো তাদের দুজনের কাণ্ড কারখানা। হেই ব্রো, হোয়াটসঅ্যাপ? কেমন লাগলো আমার সারপ্রাইজ? ওকে ওকে, তোমায় বলতে হবে না, তোমার ফেসের রিয়াকশন দেখে বোঝা হয়ে গেছে আমার দ্যাট ইউ আর রিয়েলি শকড। ইয়েস, এটাও একটা মোমেন্ট অ্যাড করবো আমি আমার স্টোরিতে। কিউনো, এবারের স্টোরিটা একদম হিট হবে আমার। অগ্নিকে ছেড়ে হাসতে হাসতে অগ্নি নিজের হাতে নিজে একটা চিমটি কেটে আহ করে ওঠে। সে এবারও শিওর যে এটা কোনো ড্রিম নয়, সত্যি সত্যি রুশু তার সামনে দাঁড়িয়ে আছে। অগ্নি বুঝতে পারছে না হুট করে ইউএস থেকে কিভাবে এলো রুশু। এই তুই কখন এলি? আম্মু আম্মু কেউ তো বললো না? এখনই তো উড়াই দিচ্ছিল আমার স্টুপিড। আর এখানেই তোর রাইটার হওয়ার ভাবনা লেগে গেছে। তুই কোনোদিনও শুধরাবি না, তাই না? আরে আরে চিল ব্রো, ইটস জাস্ট এ সারপ্রাইজ অ্যান্ড আই নিউ ইট দ্যাট আমার হিরো ব্রাদার ঠিক ওই হিরোর মতো ব্রেক কষে থেমে যাবে। আর প্লিজ এরকম বলো না তো, দেখবে আমি একদিন ঠিকই একজন নামকরা রাইটার হয়ে যাব। অগ্নি হেসে রুশোর মাথায় একটা চাটি মেরে দেয়, আর রুশো আওয়াজ করে বাচ্চাদের মতো আবারও অগ্নির গলায় ঝরে পড়ে। সবকিছু যেন রাত্রে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ও শুধু বোকার মতো একবার বিদেশ ফেরত ধলা ইন্দুরকে দেখছে তো আরেকবার অগ্নিকে দেখছে। রাত্রি এবার রুশোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। গায়ের রং দবদবে সাদা, সিল্কি চুলগুলো দিয়ে কোরিয়ানদের মতো কপাল ঢাকা, গালে কোনো দাড়ি নেই, যাকে রাত্রির ভাষায় সিলামলা উপাধি দেওয়ার দরকার বলে মনে হচ্ছে তার। তবে আজব হলেও রুশো যেন অন্য ছেলেদের মতো চাপা দাড়িতে নয়, বরং এইভাবে বানিয়েছে। হাইট অগ্নির মতোই, চুলে হালকা ব্রাউন শেডের কালার করা, মনে হচ্ছে এই কালার ওর জন্য পারফেক্ট। পরনের তার সাদা শার্ট, সাদা প্যান্ট আর শার্টের ওপর এই পিঙ্ক কালারের স্যুট, সব মিলিয়ে পুরা কোরিয়ানদের মতো কিউট লাগলেও যেন রাতের কাছে তার হাস্যকর বলেই মনে হচ্ছে। কারণ রুশো ছেলেটা জোকার টাইপ। রুশো অগ্নির পেছনে রাত্রিকে দেখতে পেয়ে বলে ওঠে, ব্রো হু ইজ শি? অগ্নি রাতের দিকে এক পলক তাকিয়ে বলে উঠলো, ও অনন্যার ফ্রেন্ড। অনন্যার কথা মাথায় আসতে, হ্যাঁ রুশু, তুই ওকে নিয়ে বাসায় আয় ফার্স্ট, আমি বাইক নিয়ে আসছি বলে এক প্রকার ধরে বাইকে উঠে স্টার্ট দিয়ে চলে গেল অগ্নি। আর রাতে শুধু অসহায়ের মতো চেয়ে রইল অগ্নির যাওয়ার দিকে। রুশু রাতের উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে বলে উঠল, হেই বিউটিফুল, কাম। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে রাতে রুশোর কথার বিপরীতে কিছু না বলে হাতে থাকা অনন্যার ব্যাগটা ওর বাড়িয়ে দেওয়া হাতে ধরিয়ে দিয়ে কারের গেট খুলে মুখ ফুলিয়ে পেছনের সিটে বসে পড়লো। রাত্রি এরকম করায় রুশু কিছুটা ভেবাচাকা খেয়ে কাঁধ উঁচু করে ঠোঁট উল্টে বলে উঠল, বোবা নাকি? ইস, এত সুইট কিউট বিউটিফুল একটা মেয়ে শেষে কিনা বোবা। হাউ প্রিটি। বলেও সেও গাড়িতে উঠে ড্রাইভ করতে লেগে পড়লো।
ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। না, ঘরে কেউ নেই দেখে একটা হাঁপ ছেড়ে বাঁচলাম আমি, কারণ আমার গায়ে শুধুমাত্র একটা টাওয়াল জড়ানো। সাদা বিলাইয়ের ভয়ে কাপড় নিয়ে ঢুকতেও পারিনি আমি। পা টিপে টিপে ঘরে ঢুকে আগে দরজা লাগিয়ে দিলাম আমি। চট জলদি কাবাট খুলে একটা ড্রেস বের করে পরে নিলাম। আজ আর বাড়িতে যাওয়া হবে না, বোঝা হয়ে গেছে আমার। চুপচাপ বেরিয়ে এবার নিচের ড্রয়িং রুমে তাকালাম আমি। পুরো বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে আছে, শুধুমাত্র ঘড়ির টং টং আওয়াজ কানে বাজছে, যা জানান দিচ্ছে এখন বাজে 12টা। অবশ্যই ঘড়ির সাথে আমার যথেষ্ট মিল রয়েছে, দুজনের 12টা বেজে গেছে। শুধু পার্থক্য এই যে ঘড়ির সময় 12টা আর আমার অবস্থা 12টা। ভাইয়ের রুমের দরজা খোলা, তার মানে সাদা বিলাই চলে গেছে ভেবে একটু লাফিয়ে নিলাম আমি। যাক, বাঁচা গেল। ওনার সামনে পড়লে আমার 14 অবস্থা হয়ে যেত। ভাইয়ের রুমে চোখ বুলিয়ে আমার চোখ ছাড়া মারা। ইস, কি বাজে একটা অবস্থা বানিয়ে রেখেছে ভাই আমার। অবশ্য আজ সময় ছিল না কিছু গুছিয়ে নেওয়ার। আমি ভাইয়ার ছড়িয়ে ছিটে থাকা কাপড়গুলো ভাঁজ করতে লেগে গেলাম। হুট করে কিছু আওয়াজে আমি চোখ তুলে তাকালাম। যা দেখলাম তা দেখার জন্য আমি বিন্দুমাত্র তৈরি ছিলাম না। সাথে বিলাস শুধুই আন্ডারওয়্যার পরে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়েছে। ওনাকে এইভাবে দেখে আমি চোখ বন্ধ করে দিলাম এক ঘর কাঁপানো চিৎকার। ঠাস, মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল নিবিড় ভাইয়া। আমি কে চেঁচালাম, আমার থেকে দ্বিগুণ জোরে চেঁচিয়েছেন উনি। ইয়া আল্লাহ, আমি কি দেখলাম! লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মুখটা অটোমেটিকলি হাঁ হয়ে গেল আমার। নিবিড় ভাইয়া দরজা খুলে টাওয়াল পরে বেরিয়ে একদফা ঝগড়া বাঁধিয়ে ফেললেন। হ্যাঁ, ইউ নক করে ঘরে ঢুকে যায় না? এক্সকিউজ মি, ঘরের গেট লক করে ঢোকা যায় না? হ্যাঁ, লিসেন, তোমাকে এখানে কে আসতে বলছিল? যাক বাবা, আমার বাড়ি, আমার ভাইয়ের ঘর, কারো পারমিশন নিয়ে আসতে হবে আমার? ইউ নো হোয়াট, তোমার সাথে কথা বলাই বেকার। বলে রেগে মেগে কাবার থেকে ভাইয়ের একটা শার্ট আর প্যান্ট নিয়ে ঢুকে গেলেন ওয়াশরুমে। আর দরজা লাগানোর সময় বিকট এক শব্দ পুরো ঘর কেঁপে উঠল। আর আমি উল্টো দিকে ঘুরে হাহা করে হেসে উঠলাম। একেবারে ঠিক হয়েছে ওনার সাথে। শুধু আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে লাগতো। ইস, কি লজ্জা, কি লজ্জা। গাড়ি ড্রাইভিং করছে, সাথে একটু লুকিং গ্লাসে রাত্রিকে আর চোখে দেখছে রসু। তার কাছে রাত্রিকে একটা পাকা টমেটোর মতো লাগছে। তার ভাবনা রাত্রি বেশ বোর ফিল হচ্ছে, তাই তার বোরিংনেস দূর করতে 32 পাটি দাঁত বের করে একটা হাসি দিয়ে গল্পের জুড়ি খুলে বসলো রসু। এই যে মিস বিউটিফুল, তোমার জন্য বেশ খারাপ লাগছে। রাত্রি ভ্রুকুচকে ছোট ছোট চোখ করে তাকায়। নো, ডোন্ট বি অ্যাংরি। তুমি বলতে পারো না তো কি হয়েছে, শুনতে তো পারো। সো তোমার বোরিং লাগবে না। কজ নাও ইউ আর ইন রুশোস কার। তোমার নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে দ্যাট হু অ্যাম আই। ইউ নো হোয়াট, আই এম দ্য গ্রেট স্ক্রিপ্ট রাইটার রুশু। রাত্রি বিরক্ত মাথা ফেসে তাকায়। কুপস, আমি অগ্নিব্রোর কাজিন রুশো আহমেদ, ওরফে খালাতো ভাই রুশো। আমি ইউএস থেকে অনার্স কমপ্লিট করলে গতকাল নাইটে ফিরলাম। পাশাপাশি ড্যাডের বিজনেসও সামলাতে হয়, যদিও ইচ্ছের বিরুদ্ধে। মুখটা বাচ্চাদের মতো করে। আমার রাইটার হওয়ার খুবই ইচ্ছে, বাট কেউ সাপোর্ট করে না। তবু আমি হাল ছাড়বো না। আমি প্রুভ করে দেখিয়ে দেবো যে আমিও পারি। আই ক্যান ডু এনিথিং। রাত্রে চুপচাপ এক কান দিয়ে রুশুর কথাগুলো শুনছে তো আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। ভীষণ বিরক্ত লাগছে তার মতে ছেলেরা কখনোই এত কথা বলতে পারে না। বাট এই বিদেশ ফেরত ধলা ইন্দুর কিভাবে এত বকবক করছে আল্লাহ মালুম। তাও চুপচাপ বসে রয়েছে সে। কেন যেন কিছু বলতে ইচ্ছে করছে না তার। হাঁচু সাদা বেলায় আর আমি একই টাইমে এভাবে হাঁচি দেওয়ার ব্যাপারটা ঠিক মেনে নিতে কেমন অদ্ভুত লাগছে। মানে এতক্ষণ কেউ দিলাম না, এখন আবার দুজনেই দিলাম, তাও আবার একসাথে একই সময়ে। হাঁচি দিয়ে দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিকে তাকালাম, যার অর্থ এই যে আপনি আমায় কপি করছেন। আমি না ভাই, আমাদের দুজনের একই সাথে হাসি দিতে দেখে কপালে হাত দিয়ে ঠাস করে সোফায় বসে পড়লো। এই রে, একটা বাদরকেই সামলাতে পারি না, দুটো বাদরকে কিভাবে সামাল দেব? দুজনেই তো ঠান্ডা লাগিয়ে ফেলেছিস। হায় হায়। ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে আমরা দুইজন 1.5 বছরের বাচ্চা, আর উনি আমাদের দেখভাল করে নিজের উজাড় করে দেয়। আমি আর সাদা বিলাই দুজনের ভাইয়ের দিকে ভুরু কুচকে ছোট ছোট করে তাকালাম, যার অর্থ এই তোরে আজ খাইছি রে। ভাই আমাদের দুজনের দিকে একবার চোখ তুলে তাকিয়ে আমতামতা করতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না ভাইয়ার। ততক্ষণে আমি আর নিবিড় ভাইয়া দুজনেই ভাইয়ের উপর আক্রমণ করে ফেলেছি। নিবিড় ভাইয়া কিলকুশি চালাচ্ছে আর আমি
একবার ভাইয়ের চুল টানছি তো একবার কাঁদো দিয়ে চলেছি। আরে আরে হইছে, আর বলবো না। আরে লাগতেছে তো, আউ আহা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমাদের হুড়ুহুড়ি মারামারির মধ্যে আগমন ঘটলো দুজোড়া পায়ে। সেই দুজোড়া পায়ের অধিকারী কারা তা দেখার জন্য পেছন ফিরে তাকাতে আমার মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। রুশু ভাইয়া শাহরুখ খান স্টাইলে দুই হাত মেলে ধরেছে আর মুখে সেই শাহরুখ খানের মোস্ট ফেভারেট গান, তুঝে দেখাইয়ে জানা সনম। দুই লাইন গিয়ে চুলগুলো ডানে বামে একবার ঝাঁকিয়ে মুখে সেই চিরচেনা দাঁত কেলনা হাসি ঝুলিয়ে বলে উঠল, হ্যালো গাইস, ইটস কল হিরো স্টাইল এন্ট্রি ইউনো। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, এক দৌড়ে ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে উঠলাম, আর চকলেট কোথায়? হাত পেতে রুশু ভাইয়ের চুলগুলো কোনো মতে ঠিক করে মুখটা অপরাধীর মতো করে বলে উঠল, উপস, আই এম এক্সট্রিমলি সরি রে চুটকি, একদম মনে ছিল না। নেক্সট টাইম গেলে এনে দেবো, ট্রাস্ট মি। সাথে সাথে মুখে ভরসা নেমে এলো আমার। এই বুঝি কেঁদে ভাসিয়ে দেবো পুরো বাড়ি। কত অপেক্ষা করেছি আমি এই বিদেশি চকলেটের জন্য, পুরো 4 বছর, ভাবা যায়? আর রুশু ভাইয়া কিনা চকলেট আনার কথা ভুলে গেছে। না না না, এই কষ্ট মেনে নেওয়া যায় না। আর কোনো কথা বলবো না আমি রুশু ভাইয়ের সাথে ভেবে ভাইয়ার হাতে কণ্ঠি আঙ্গুলের সাথে নিজের কণ্ঠি আঙ্গুল ঠেকিয়ে বলে উঠলাম, তোমার সাথে আমার আর কোনো কথা নেই তোমার সাথে, তুমি খুব পছা রুশু ভাইয়া। বলেই নাক মুখ ফুলে উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলাম। এক ধাপ দিতেই রুশু ভাইয়া সহ সবারই হাসি শুরু হয়ে গেল আর আমি থমকে দাঁড়ালাম। রুশু ভাইয়া পেছন থেকে একটু জোরে বলে উঠল, গাড়িতে প্রায় 15 টাইপসের চকলেট রাখা আছে, কারো যদি খেতে ইচ্ছে করে সে যেন গাড়িতে গিয়ে নিয়ে আসে, না হলে অন্যদের দিয়ে দেওয়া হবে। রুশু ভাইয়ের কথাটা বলতে দেরি হলেও আমার এক ছোট গাড়ির কাছে যেতে দেরি হয়নি। যাওয়ার আগে রুশু ভাইয়ের চুলগুলো টেনে দিয়ে চলে গিয়েছিলাম আর ভাইয়া সেই ঢং করে আউচ বলে ওঠাটা শুনে আবারও মজা পেয়েছি। অগ্নি, এটাই কি সেই রুশো যাকে তুই ড্রিমার বলতে সবসময়? হ্যাঁ, একেবারেই ঠিক ধরেছিস। রুশু, এদিকে আয়। হিম হি ইজ সাদমান সারিয়ার নিবিড়, আমার বেস্ট ফ্রেন্ড, কম ভাই বেশি। নিবিড়কে দেখে রুশু ভাইয়ের মনে এক প্রকার খুশির বন্যা বয়ে গেল। লাফাতে লাফাতে এসে নিবিড় ভাইকে টাইট হাক করে বসলো রুশু। হে নিবিড় ব্রো, তোমার কথা অনেক শুনেছি, উইল ইউ বি মাই নেক্সট স্টোরিজ হিরো? রুশুর কথা শুনে নিবিড় তেমন কিছু বুঝলো বলে মনে হলো না, বরং অগ্নির হাত দিয়ে খোঁচা মেরে চোখের ইশারায় বলে উঠলো, কিসের স্টোরি আর কিসের হিরো? আরে হ্যাঁ, হবে, তুই একদম চিন্তা করিস না। আর নিবিড়, রুশে অনেক দিনের স্বপ্ন স্ক্রিপ্ট রাইটার হওয়ার, সো তোর ক্যারেক্টারটা হিরোর জায়গায় দিতে চাচ্ছে। অগ্নি নিবিড়ের অবস্থা বুঝতে পেরে রুশুকে উদ্দেশ্য করে বলে উঠলো, অবশ্যই ড্রিমার। নিবিড় এবার বুঝতে পেরেছে রুশুর কাঁধে হাত রেখে হালকা হেসে বলে উঠলো, এরকম আরো নানান গল্পের ঝুড়ি খুলেও 3 জনের সোফায় গা এলিয়ে দিয়ে বসে পড়ে। রুশু তো একটার পর একটা জোকস বলে যাচ্ছে আর নিবিড় অগ্নি হেসে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। এত কিছুর মাঝে যে ঘরে আরো একজন সদস্য উপস্থিত তা কারোরই চোখেই পড়েনি। রাত্রি মুখ ফুলিয়ে গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। এদিকে আমি এত চকলেট 2 হাতে ধরতেই পারছি না, কমপক্ষে 3 বার নিয়ে যাওয়া আশা করতে হবে, তাহলে বোধহয় চকলেটগুলো বাসায় নিয়ে যাওয়া পসিবল হবে। কিন্তু আমার একটাই কথা, আমি 3 বার যাওয়া আশা করতে পারবো না। না না না, তাই তো কোলে করে নিয়ে যাচ্ছি, কিন্তু পারছি আর কই। 2 কদম হাতে ঠাস করে পড়ে যাচ্ছে আমার সাদা চকলেট বক্সগুলো। এরকম কয়েকবার চেষ্টা চালাতে আমার চোখ যায় গেটে মুখ ফুলে দাঁড়িয়ে থাকা রাত্রির দিকে। ওকে দেখে বোঝা যাচ্ছে বেচারি মুড খারাপ। আমি দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে রাত্রির হাতের ইশারায় কাছে ডাকলাম। জানি আমার এই দাঁত কেলানোটা ওর বিন্দুমাত্র পছন্দ না, কারণ আমার এই দাঁত কেলানোর মানে আর কেউ বুঝুক আর না বুঝুক রাতে ঠুকি বুঝে যায়। এর মধ্যে এক প্রকার সন্দেহ গন্ধ পায় সে। তাও বেস্ট ফ্রেন্ড বলে কথা, আমার ডাক কি আর উপেক্ষা করতে পারে? একদমই পারে না। তাই তো বেচারি মুখ ফুলিয়ে আমার কাছে এসে বলে ওঠে, কি করতে লাগবে বল। আমি আবার সুন্দর করে দাঁত কেলে রাত্রির নাকটা টেনে দিয়ে মুখটা অসহায়ের মতো করে বলি, দেখো না, এতগুলো চকলেট একা নিয়ে যেতে পারছি না,
তুই অর্ধেক ধর, আমি বাকিটা নিয়ে যাচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও রাত্রে আমার হাত থেকে 7টা চকলেট বক্স নিয়ে খুব সাবধানে হেঁটে চলে যেতে লাগলো, আর বাকি 8টা নিয়ে আমি ওর পিছু পিছু যেতে লাগলাম। কারো চেহারা দেখা যাচ্ছে না, কারণ চকলেটের বক্স দিয়ে দুজনেই মুখ ঢাকা। গেটের কাছাকাছি যেতেই কিছু আজের মাথায় এক সাইড দিয়ে বের করলাম কিসের আওয়াজটা দেখার জন্য, কিন্তু যা দেখলাম তা দেখে চোখ আমার ছানাবাড়া। রাত্রির কোমর জড়িয়ে ধরে এক ধ্যানে তাকিয়ে আছে রুশো ভাইয়া, আর রাত্রি চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুশো ভাইয়ের দিকে। হায় হায়, কি রোমান্টিক সিন মাইরে। ওদের দিকে থেকে চোখ নিচের দিকে যেতেই দেখে আমার প্রাণপ্রিয় চকলেটগুলো ফ্লোরে অসহায়ের মতো গড়াগড়ি খাচ্ছে, যা দেখে আমার বুক পেটে কান্না চলে আসতে চাইছে। করে যেই না কান্না জুড়ে দিলাম, অমনি পেছন থেকে আওয়াজ পেয়ে রুশো ভাই ততক্ষণ রাত্রিকে ছেড়ে চকলেটগুলো তোলা শুরু করে দিল। আমি দ্রুত পা চালিয়ে টেবিলের উপর গিয়ে চকলেটগুলো রেখে উল্টো দিকে মুখ ফুলিয়ে তাকালাম। আমার সামনে দেখে রুশো ভাই একটা শুকনো ডোক গিলে বাকি চকলেটগুলো টেবিলে রেখে বলে উঠল, তোর বেষ্টু গেটে পা বেজে পড়ে যেতে লাগছিল, আর আমি তোদের চকলেট আনায় হেল্প করতে যাচ্ছিলাম, ওকে পড়ে যেতে দেখে ধরে বাঁচিয়ে দিলাম। একা একটা মানুষ দুটো জিনিস তার আটকাতে পারবো না, তাই না? প্লিজ সুটকি, ডোন্ট বি অ্যাংরি উইথ মি। রুশো ভাইয়ের এমন বোকার মতো কথা শুনে আমি রাগী ফেসের বদলে ফিক করে হেসে দিয়ে রাত্রির কাছে গিয়ে ভাইয়াকে বলে উঠি, আরে জাহান নামে যাক চকলেট আগে, আমার বান্ধবী তারপর অন্য কিছু। রাত্রি মুস্কি এসে আমার মাথায় একটা চাটি মেরে দেয়, আর রুশো ভাইয়ের ঠোঁট উল্টিয়ে বলে ওঠে, দিন মে উল্লু বানা দিয়া। বলে মাথা চুলকাতে চুলকাতে ভাইয়ার পাশে এসে বসে পড়লো। এমন সময় আম্মু আব্বুর আগমন ঘটে। বাড়ি ভর্তি এতগুলো মানুষ দেখে আম্মু আব্বু খুশি যেন আর ধরে না। আর আম্মু আব্বু তো পুরাই সারপ্রাইজ হয়ে গেল যখন তার রুশো ভাইয়াকে দেখলো। রুশু, তুই কবে এলি? কখন এলি? হ্যাঁ, তোর আম্মু তো কিছুই জানালো না। বাবা, বিদেশ থেকে দেখি আরো ফর্সা হয়ে গেছিস। হ্যাঁ রুশো, বাবা কখন এলে তুমি? আরে মনি আঙ্কেল, আমি কাল নাইটে ফিরেছি আর তোমাদের কাউকে বলিনি, কজ ইটস এ সারপ্রাইজ ইউনো। আচ্ছা মনি, তোমরা ফ্রেশ হয়ে এসো, দেন আমার জন্য তোমার স্পেশাল চিকেন ফিট বানিও প্লিজ। রুশো ভাইয়ের পছন্দের চিকেন ফিটের নাম শুনে আম্মু আর রাত্রি নাক মুখ ছিটকালাম। অদ্ভুত হলেও ভাইয়ার ওটাই পছন্দ। আব্বু আম্মু হেসে দিয়ে ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। হঠাৎ আম্মুর খেয়াল হলো এইটা তো ভার্সিটির সময়, এখন তো বাসায় আসার কথা না, তাই প্রশ্ন করে বসলো। আমি অগ্নি ভাইকে আজকে পুলে পড়ে যাওয়ার ঘটনা যাতে না বলে তাই ডানে বামে মাথা ঘুরিয়ে ইশারা করলাম, কারণ আব্বু আম্মু জানলে টেনশন করবে। ভাইয়াও চোখের ইশারার সম্মতি দিয়ে জানালো কোনো এক অজুহাতে বলে দিবে যে ক্লাস হবে না। আম্মু আব্বু আর বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। আর যাওয়ার আগে নিবিড় ভাইকে বলে গেল যাতে নিত্য আব্বুকে ফোন করে মেডিকেল কলেজ থেকে ডিরেক্ট বাসায় আসতে বলে। নিবিড় ভাইয়া না চাইতেও নিত্য আব্বুকে ফোন করে আসতে বলল, কারণ উনি জানেন হাজার চেষ্টা করলেও আম্মু ভাইয়াকে লাঞ্চ না করে যেতে দিবে না। নিত্য আপু আসবে জেনে অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো অগ্নি ভাইয়ার, যা কারো চোখ এড়ালেও আমার চোখ এড়ালো না। এই জোরে একটা ঘর কাঁপিয়ে চিৎকার করে এক লাফে সোজা অগ্নি ভাইয়ের কোলে উঠে বসে পড়ল ঋষু ভাইয়া। উঠে কাপা কাপা গলায় বলে উঠল, হে হে ব্রো ব্রো লুক শি ইজ স্পিকিং। ও মাই গড, আমার সাথে দেখা হয়ে সে কথা বলতে পারছে। ও গড, আই জাস্ট ক্যান বিলিভ দিস। এ তো বড় বড় ফিল্মকেও হার মানিয়ে দিল। ঋষু ভাইয়ের কোনো কথাই বুঝতে পারছি না আমরা কেউ। সময় তো ঠিকই ছিল, হঠাৎ রাত্রি আমার নাম ধরে ডাকায় ঋষু ভাইয়া এমন রিয়াকশন কোনো কারণেই খুঁজে পাচ্ছি না আমি। শুধু আমি কেন, এখানে উপস্থিত কেউই বুঝতে পারছে না। সবাই সবার মুখের দিয়ে চাওয়াচাওয়ি করছে। শুধু রাত্রির মুখ দেখে যা বুঝলাম সেও শুধু অবাকই হচ্ছে তাই নয়, চূড়ান্ত রেগে গেছে। শেষমেশ আমি কনফিউশন দূর করতে বলে উঠলাম, কি বলছো এসব ঋষু ভাইয়া? আর রাত্রির কথা বলতে এত অবাকই পাচ্ছ কেন? অগ্নি ভাইয়া রুশো ভাইকে নিজের কোল থেকে নামিয়ে একই প্রশ্ন করে বসলো। রুশো ভাইয়া অগ্নি ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, মানে ও বোবা না? রাত্রির দিকে আঙুল দেখিয়ে। হোয়াট? বোবা হতে যাবে কেন? আরে বোকা, বোবা হলে আমাদের কথা শুনছে কিভাবে? পাগল হয়ে গেছিস নাকি? আরে ব্রো ট্রাস্ট মি, তোমাকে নিয়ে আসতে বলার পর ওর নাম আস্ক করেছিলাম যে ওর নেম কি, বাট শি সেড নাথিং। পুরো রোডে আসতে আসতে আরও অনেক কথাই শেয়ার করে গেছি, বাট শি জাস্ট হেয়ার্ড, একটা টু সাউন্ডও করেনি। ইভেন বাসায় আসার পরেও তো এই কেবল একটা কথা বললো, তখন পড়ে যাওয়া থেকে আটকালাম, মুখ ফুটে একটা থ্যাঙ্কসও দিল না। তো আমার ফলটা কি? ওকে তো আমি বোবাই ভেবে নিয়েছিলাম।
ভেবেছিলাম এরকম একটা ইম্পসিবল ইনসিডেন্ট স্টোরিতে অ্যাড করে দিনে দুপুরে ফেমাস হয়ে যাব, বাট তার হলো না। সাচ এ ভেরি ব্যাড লাক। রাত্রি বাদে আমরা তিনজনের দিকে 2 সেকেন্ড তাকিয়ে হুহা করে হেসে উঠলাম। পাশে যে রাত্রি রেগে মেগে বোম হয়ে গেছে তা কারোরই খেয়াল নেই। হঠাৎ হাসি থামিয়ে আমরা তিনজনই এক পলক রাতের দিকে তাকাতেই গলা খাকেরা দিয়ে উঠলাম। রাত্রি মারাত্মক রেগে গেছে, চোখ দিয়ে খুন করে ফেলছে রুশো ভাইয়াকে। হয়তো রাগগুলো একটু একটু করে পুষে নিয়ে একবারে ঢেলে ফেলবে রুশো ভাইয়ার দিকে। আর রুশো ভাইয়া তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে আনমনে নিজের কল্পনার জগতে ভাসতে ব্যস্ত। তার কোনো ধারণাই নেই যে কোনো মুহূর্তে তার উপর অ্যাটম বোম ব্লাস্ট করতে পারে। তাই হলো রাত্রি এক প্রকার তেরে রুশো ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়েই হাতের এক আঙ্গুল তুলে চেপে ধরা সব ক্ষোভ মুহূর্তেই ঝাড়তে শুরু করে দিল। ততক্ষণে আমি দু আঙ্গুল দিয়ে ঢুকে নিয়েছি, কারণ রাত্রি একটু চাপ স্বভাবের হলে যদি একবার খেপে যায় তো তাকে থামানো বড়ই দুষ্কর। সামনে তাকিয়ে দেখি ভাইয়াদের অবস্থা একই। অগ্নি ভাইয়া দোকানে 2 হাত চেপে সোফায় বসে চোখ বন্ধ করে রয়েছে, আর পাশে নিবিড় ভাইয়া মাথা নিচু করে 2 হাতে মুখ ঢেকে রেখেছে। ওই বিদেশ ফেরত ধলা ইঁদুর তোর সাহস কী করে হয় আমারে বোবা বানানো? এই দেখ আমি চেঁচেছি, কোন অ্যাঙ্গেল দিয়ে বোবা লাগে বলতো এবার? রুশো ভাইয়া ড্যাব করে তাকিয়ে আছে রাত্রির দিকে, বোঝার চেষ্টা করছে আসলেই কি বলছে সে তাকে। রাত্রির ধমক খেয়েও রুশো ভাইয়া অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়ার দিকে বোকার মতো দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, ব্রো হোয়াট ইজ ধলা ইন্দুর? অগ্নি ভাইয়া আগের মতো থেকেই বলে উঠল, ফর্সা মাউস। রুশো ভাইয়া দুটো ওয়ার্ড একসাথে বলে আনমনে বলে উঠল, ফর্সা মাউস, এটা আবার কেমন নাম? অর্ধেক প্রশংসা তো অর্ধেক অপমান। ইন্টারেস্টিং তো। না আর পারা যাচ্ছে না, এতক্ষণ ধরে হাসি কন্ট্রোল রাখলেও আর পারছি না। আজ রুশো ভাইয়ের কপাল যে খুব বড়সড় শনি আছে তা ভালোই বুঝতে পারছি। কানে আঙ্গুল ঢুকিয়ে ধরে সিঁড়ি বেয়ে ওপর উঠতে লাগলাম। আসার সময় ঢিসুম টাইপ একটা আওয়াজ কানে ভেসেছে, হয়তো যেটা ভেবেছিলাম তাই হয়ে গেছে। ইস রে বেচারা রুশো ভাইয়া, বিদেশ থেকে ফিরতে না ফিরতেই সাবান ছাড়া ধুয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর পা টিপে টিপে নিচে নেমে এলাম। পরিবেশ নিতান্তই ঠান্ডা মনে হচ্ছে, হয়তো ঝড় চলে যাওয়ার পর মুহূর্তের নিস্তব্ধতা। নিচে নেমে এসে দেখে অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া কবিমগে স্থির দৃষ্টি নিক্ষেপ করে চুমু দিয়ে যাচ্ছে। পাশে তাকাই দিয়ে দেখি রুশো ভাইয়া টমেটোতে বরফ ঠেলছে, থুকু লাল হয়ে যাওয়ার নাকে বরফ ঠেকাচ্ছে। এবার বুঝলাম তখন ঢিসুমের আসল মানেটা। রাত্রি তাহলে রুশো ভাইয়ার নাকটাকে টার্গেট করলো। ইস, একই তো ফর্সা মানুষ, একটু রোদে গেলে লাল হয়ে যায়, সেখানে রাত্রি সর্বশক্তিওয়ালা খুশি খেয়ে নাকটা 12টা অবস্থা বাজিয়ে ফেলেছে। রুশো ভাইয়া, আর ইউ ফিলিং বেটার? ছুটকি ট্রাস্ট মি, আমার কোনো দোষ ছিল না, তাও কিনু আমি ঘুষি খাইলাম। হোয়াই ছুটকি হোয়াই? রুশো ভাই আমার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল। রুশো ভাইয়ের কথা শেষ হতে না হতে অগ্নি আর নিবিড় ভাইয়া একসাথে কফির মগ টেবিলে রেখেই হাসাহাসি করে দিল। নিবিড় ভাইয়া তো হাসতে হাসতে অগ্নি ভাইয়ের উপর পড়ে যাচ্ছে, আর অগ্নি ভাইয়া হাসতে হাসতে সোফায় হেলান দিয়ে মুখের উপর দিক করে রেখেছে। এখন যদি আমিও হেসে দেই তবে রুশো ভাইয়া বড্ড অসহায় ফিল করবে। তাই ভাইয়ের কাছে গিয়ে নাকে আইস ব্যাগটা লাগাতে লাগাতে বলে উঠলাম, ভাইয়া এখানকার পরিবেশ কিন্তু ইউএস এর মতো না, এখানে দিনের দুপুরে গোলা বারুদ ছাড়াই হামলা হয়ে যায়, তাই একটু সাবধানে দেখে শুনে কথা বলি। আমার কথায় যেন ভাইয়াদের হাসি আরো তীব্র আকার ধারণ করলো। বুঝতে পেরেছি এতক্ষণ ধরে নিশ্চয়ই হাসি চেপে ধরে রেখেছিল তারা, আর আমি তো উপরে গিয়ে হেসে উজাড় করে এসেছি, তাই প্রবলেম খুব একটা হচ্ছে না। রুশো ভাই এবার চুপ করে রইল, কি জানি আবার কি বলায় তাকে উষ্টা খেতে হয় সেই ভয়ে। আমি এদিক ওদিক চোখ বোলাচ্ছি রাত্রিকে খুঁজতে, মেয়ে গেল কোথায়। এবার খুঁজে খুঁজে একটু পর দেখি আমার সাথে ডাইনিং টেবিলে খাবার এনে রাখছে রাত্রি, কিন্তু তার চেহারায় এখনো রাগের চিহ্ন স্পষ্ট। রুশো ভাইয়ার নাক ফাটিয়ে যেন শেষ হয় নাই তার রাগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? পেছন থেকে কারো মিষ্টি গলা পেয়ে সবাই একসাথে গেটের দিকে তাকালাম। নিত্য আপু মেডিকেল ইউনিফর্ম পরে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলে ভেতরে ঢুকছে। আপুর চুলগুলো উঁচু করে টাইট করে ঝুটি করে বাঁধানো, মিষ্টি কালারের সালোয়ার, তার উপর সাদা কালারের অ্যাপ্রন, ঠোঁটে হালকা কালারের গোলাপি লিপস্টিক, কাঁধে লেডিস ব্যাগ,
আর এক হাতে ডক্টর বক্সে একই প্র্যাকটিক্যালি ট্রিটমেন্টের প্র্যাকটিস করার হচ্ছে বোধ হয়। সব মিলে একদম মিষ্টি পরি লাগছে আপুকে। ইস, কার নজর যেন না লাগে। আপু এসে আগে আমার গাল টেনে দিয়ে বলে উঠলো, কেমন আছো অনন্যা? মুখটা শুকনো শুকনো লাগছে, কেন হচ্ছে? কি হচ্ছে তোমার? বলে আমার কপালে গালে হাত রেখে বলে উঠলো, এ কি, তোমার গা তো গরম, জ্বর বাঁধলে কিভাবে? আপুর কথা শুনে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। অগ্নিভাইয়া ছুটে এসে আমার কপালে হাত রেখে বলে উঠলো, সব সময় বেখেয়ালি। নিত্য, তুমি জানো আজ পুলিশ স্লিপ কেটে পড়ে গিয়েছিল বাদরটা। নিবিড় না বাঁচলে কি হতো ভাবতে পারো? নিবিড়ও ঠান্ডা লেগে বসে আছে বোধ হয়। সে কি, ওয়েট ভাইয়া, তুই এদিকে আয়, দুজনের টেম্পারেচার মেপে দেখি। নিবিড় ভাই অনিচ্ছা সত্ত্বেও আমার কাছে এসে বসে পড়লো। ওদিকে আম্মু আর রাত্রি লাঞ্চ নিয়ে ব্যস্ত থাকায় আম্মু জানবে না। এই ফাঁকে ভাইয়া পড়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে দিল। সাদা বেলায় আর আমি দুজনেই মুখে থার্মোমিটার নিয়ে বসে আছি। অগ্নি ভাইয়া তখন থেকে বকবক করে মাথা খেয়ে ফেলেছে। ভাইয়াটা এইরকমই, একটু চুন থেকে পান খসলেই বকবক করতে করতে পুরো দুনিয়া উল্টে দেয়। এদিকে রুশু ভাইয়া আর নিত্য আপু টেনশনে পড়ে গেছে। দুজনের থার্মোমিটার মুখে থেকে নিয়েই নিত্য আপু খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বলে উঠলো, জ্বর তো ভালোই বাঁধিয়ে ফেলেছ, 100 ডিগ্রি আপ। ভাইয়া টেম্পারেচার স্বাভাবিক থাকলেও জ্বরটা আসার সম্ভাবনা আছে। আমি যদিও প্রফেশনাল ডক্টর হইনি, তাও বসে করতে পারো। আচ্ছা, আমি কিছু ঔষধের নাম বলে দিচ্ছি, কেউ কি এনে দিতে পারবা? অগ্নি ভাইয়া চট করে বলে উঠলো, আমাকে লিখে দাও, এখনই এনে দিচ্ছি। বিনিময়ে আপু শুধু একটা মুচকি হাসি দিয়ে প্যাটের একটা পেজে কিছু মেডিসিন নাম লিখে পেজটা ভাইয়ের দিকে এগিয়ে দিল। আর ভাইয়া তা হাতে নেওয়া মাত্রই ছুটতে লাগলো ফার্মেসির দিকে। আর সবাই একসাথেই থেকে গেল। আবার যাওয়ার জন্য কেউ আর কোনো কথা তুললো না। ব্যাপারটা পরে অদ্ভুত। সেই যে দুপুরে খেয়ে রেস্ট নিতে রুমে পাঠিয়ে দিয়েছে, তারপর থেকে কি সব ঘুটঘুট ঘুটঘুট করছে আল্লাহ মালুম। আমি গেট খুলে বের হতে নিলে কেউ এসে থামিয়ে দিয়ে কড়া গলায় বাইরে যেতে নিষেধ করে যাচ্ছে। ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছে না মোটেও। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। 2 ঘন্টা ঘুমিয়েছি, এর মধ্যে শরীরটাও এখন ভালো লাগছে, কিন্তু মনটা একেবারেই ভালো নেই। কোথায় সবাই মিলে আড্ডা দিবে তা না, আমার সবাই ঘরবন্দি করে রেখে দিয়েছে, কিন্তু আর পারা যাচ্ছে না। এবার যাই হয়ে যাক না কেন, আমি বের হবই। মন স্থির করে পা টিপে টিপে দরজার কাছে এসে চোরের মতো নিঃশব্দে দরজা খোলার চেষ্টা করছি। হ্যাঁ রে অনন্যা, তোর কপালে কি রকম ভাব, নিজের বাড়িতে নিজের চোরের মতো দরজা খুলতে হচ্ছে। দরজা খুলে মাথা বের করে এদিক ওদিক চোখ বুলিয়ে নিলাম, না কেউ নেই, একবারে ফাঁকা ময়দান। আর এই ফাঁকা ময়দানে গোল দিব আমি। দরজা আটকিয়ে যে না উল্টো দিকে হাঁটা ধরলাম, অমনি কোনো পিলারের সাথে ধাক্কা খেলাম। কিন্তু এখানে তো কোনো পিলার আগে ছিল না, সেটা তো সিঁড়ির দুপাশে রয়েছে। মাথা তুলে উপরে তাকাতেই বুঝলাম এটা কোনো সিমেন্টের পিলার নয়, বরং রক্ত মাংস করা আমার জম সাদা বিলাই। ওনাকে দেখে এবার ভয় থেকে রাগ বেশি হচ্ছে। সেই তখন থেকে কেউ না কেউ আমার উপর নজর রেখে যাচ্ছে, কখনো অগ্নি ভাইয়া, আবার কখনো নিত্য আবার কখনো রুশি ভাইয়া, তো কখনো প্রাণেশ্বরী রাত্রি। শেষমেশ এই সাদা বিলাইটাও আমাকে পাহারা দিচ্ছে। ডিসকাস্টিং। বাইরে কোথায় যাচ্ছ? চুপচাপ ভেতরে যাও, রেস্ট নাও, একেবারে 8টার পর বের হবে। হোয়াট, মাথা খারাপ হয়ে গেছে দেখুন। সেই দুপুর থেকে ঘরে আছি আমি, 2 ঘন্টা ঘুমিয়েছি, 1 ঘন্টা গেমস খেলেছি, আর করার মতো কিছুই পাচ্ছি না। আমি বের হব, তাছাড়া আমি কমপ্লিটলি ফাইন, জটর কিছু নেই আর। প্লিজ সরুন। উনি কিছুক্ষণ চুপ করে থেকে বুড়োগোসকে বলে উঠলেন, কিছু করার মতো খুঁজে পাচ্ছ না তো? ওকে চলো, আমি দেখিয়ে দিচ্ছি কি করে সময় কাটাবে তুমি। বলে আমাকে হাঁটু জড়িয়ে কাঁধে উঠিয়ে নিলেন আমায়। আর আমি ওনার থেকে ছোটাছুটি করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওনার পিঠে কিল ঘুষি বসিয়ে চলেছি আমি, তাও কোনো লাভ হচ্ছে না। এবার খুব জোরে সোরে একটা কিল বসিয়ে দিলাম ওনার পিঠে। উনি ব্যথায় আমাকে ছেড়ে দেওয়া মাত্রই ধপাস করে ফ্লোরে পড়ে গেলাম আমি। উনি আবারও আমায় তুলতে আসলে সামনে গ্রিলে 2 হাত চেপে ধরলাম, যাতে আমায় ঘরে নিয়ে যেতে না পারে। উনিও হাল ছাড়ার পাত্র নন, আমার 2 পা ধরে টেনে যাচ্ছেন। শেষমেশ উনি উপায় না পেয়ে আমার দুর্বল পয়েন্টে আঘাত করে বসলেন, সেটা হলো কাতুকুতু। এই কাতুকুতু নামক ভয়ঙ্কর হাস্যকর অনুভূতি আমাকে রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় প্রবাহমান, ঠিক আমার ঘুম কাতরে ভাইটার মতোই। সাদা বিলাই আমার কোমরে আঙ্গুল বুলাতে বুলাতে কাতুকুতু দেওয়ার জন্য।
আমি এদিকে হাসতে হাসতে কান্না করে ফেলেছি, ছোটাছুটি করছি, সাথে কাকুতি মিনতি করে চলেছি যাতে উনি থামেন, কিন্তু উনি আমার হাত ছাটানো আগ পর্যন্ত কাতকত দিয়ে যাবেন। আমি বাধ্য হয়ে হাসতে হাসতে গ্রিল ছেড়ে দেই। আগে প্রাণ তারপর অন্য কিছু। উনি আমার হাত ছোটা দেখে টপ করে কুলে তুলে নিয়ে রুমে ঢুকে গেলেন। বইয়ের মধ্যে মুখ গুজে ফুপাচ্ছি আমি, সামনে লাঠি হাতে পায়ের ওপর পা তুলে রিল্যাক্স বসে আছে নিবিড় ভাইয়া। এইটুকু সময় এতগুলো পড়া নিয়ে বসিয়ে ডেকেছে আমায়। ওনার একটাই কথা, টাইম বেশি লাগুক কিন্তু ওনাকে আজ 11টার মধ্যে পড়া কমপ্লিট করে দেওয়া চাই। এত বড় বিক্রিয়া দেখে আমার অবস্থা দফারফা হয়ে যাচ্ছে। এই পড়া দুদিনের উপরে মুখস্থ করতে পারবো কিনা জানা নেই আমার, তাই তো বারবার অসহায় দৃষ্টি দিয়ে তাকাচ্ছি আমি। কিন্তু তাকানো মাত্রই 440 ভোল্টের একটা করে ধমক খেয়ে আবারও বইয়ে মুখ ডুবে আল্লাহকে ডাকা শুরু করে দিচ্ছি। হে আল্লাহ, এ কি দুর্দিন এলো আমার, নিজের বাড়িতে নিজেরই টর্চার। এই অন্যায় সইবে না আল্লাহ, আপনার বিচার হবে মিস্টার সাদাবিলাই। কপালে এক হাত দিয়ে জিভের এক সাইডে কামড় দিয়ে চোখ বড় বড় করে সামনে তাকিয়ে আছে নিত্য আপু। তার ঠিক সামনে চকলেট ক্রিম মাখামাখি অবস্থায় রোবটের মতো দাঁড়িয়ে আছে অগ্নি। একটু আগে কেক বানানোর জন্য চকলেট ক্রিম বানিয়েছি নিত্য। সেই মুহূর্তে নিত্য কিচেনে একা থাকায় অগ্নি চুপি চুপি নিঃশব্দে কিচেনে ঢুকে পড়ে। তার উদ্দেশ্য ছিল নিত্যকে চমকে দেওয়া, কিন্তু তার এই চমকে দেওয়া যে তাকে চকলেটে গোসল করিয়ে ছাড়বে তা সে কল্পনাতেও ভাবতে পারেনি কোনো কালে। এই তার মতে একজন মেডিকেল পড়ুয়া ছাত্রী নিতান্তই সাহসী হবে, কিন্তু নিত্য যে সবার থেকে ব্যতিক্রম তা সে এখন বেশ বুঝতে পারছে। অগ্নি নিত্যকে সারপ্রাইজ দেবে বলে টিপে টিপে নিত্যের পেছনে গিয়ে ভাও করে চেঁচিয়ে উঠেছিল। সেই সময় নিত্য আপু চকলেট ক্রিম বানাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কারো ভাও করে ওঠায় হাতে চকলেট কেকের বলটা নিয়ে চিৎকার করে ঘুরে দাঁড়ায় সে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্রিমগুলো ছিটকে অগ্নির উপর পড়ে যায়, যার ফলস্বরূপ অগ্নি এখন চকলেটে ভূতে পরিণত হয়েছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি। হঠাৎ কারো চাচানোর আওয়াজে ভয় ঘুরতে গিয়ে মানে এই চকলেটগুলো আর কি। জোরপূর্বক দাঁত বের করে হেসে দিয়ে নিত্য এখন ঠিক কী করা উচিত তা সে বুঝে উঠতে পারছে না। বারবার এদিক ওদিক তাকে শুকনো ঢোক গিরে যাচ্ছে সে। তার মতে অগ্নি এখনোই অগ্নিমূর্তির রূপ ধারণ করবে। আগের ফ্লেভারে কনভার্ট হয়ে 2-4টা থাপ্পড় বসিয়ে দিতে পারে সেই ভয়ে আগে থেকেই দুগালে হাত দিয়ে চেপে ধরেছে নিত্য। কিন্তু অবাক করে দিয়ে নিজের গাল লেগে থাকা চকলেট এক আঙ্গুলে স্লাইড করে নিয়ে আঙ্গুলটি মুখে ঢুকিয়ে দিল। অগ্নিকাণ্ড দেখে কিছু বুঝতে পারছে না নিত্য, বোকার মতো হা করে অগ্নির দিয়ে দেখে বোঝার চেষ্টা করছে সে এক্স্যাক্টলি ঠিক কি করতে চাইছে। অগ্নি ঠোঁট পাউড টাইপ করে নাড়িয়ে চাড়িয়ে বুড়ো কুচকে চোখ দুটো এদিক ওদিক করে আনমনে বলে উঠল, সবই ঠিকঠাক, তবে একটু সল্ট দিতে হবে, না হলে কেমন যেন বিদঘুরে টাইপের টেস্ট আসছে। বলেই উল্টো দিকে হাঁটা ধরলো অগ্নি, যা দেখে নিত্য আপুর মুখের আগের তুলনায় আরো দ্বিগুণ আকার ধারণ করলো। আনমনে বলে উঠলো সে, হ্যাঁ এটা কি হলো, গত 2.5 ঘন্টা যাবৎ আমি মাত্র 2টো বিক্রিয়া মুখস্থ করেছি, তার মাঝে মাঝে সংখ্যাগুলো গুলিয়ে ফেলেছি। যদি বইয়ের পাতাগুলো খেয়ে ফেলেও পড়াগুলো মুখস্থ হতো তো আমি ছাগলের মতো ছাগলের পাতার বদলে বইয়ের পাতাগুলোই ছিঁড়ে ছিঁড়ে খেতাম নির্ঘাত। কিন্তু তা তো আর সম্ভব নয়। বইয়ের পাতাগুলো বাড়িতে গুলিয়ে জুস বানিয়ে খেলেও তা আমার ছোট্টখাট্ট মাথায় ঢুকবে না। সামনেই জলাতের মতো কোপ বসানো জন্য বসে আছে সাদা বিলাই। ওনাকে দেখে আমার রুহ কেঁপে ওঠে। একটু পর পর একটা করে পানির গ্লাস শেষ করে চলেছি আমি। গলাটায় এবার আগের তুলনায় আরো বেশি শুকিয়ে গেল যখন নিবিড় ভাইয়া কড়া গলায় বলে উঠলেন, দেখি এতক্ষণ ধরে কতটুকু পড়লে? বই রাখো, নোটবুক বের করো। ওনার কথাটা শোনা মাত্রই বুকের বাঁ পাশে একটা মোচড় দিয়ে উঠলো। এই বুঝি বুক ফেটে কান্না করে পুরো বন্যা বানিয়ে দিব আমি। গলায় আমার শুকিয়ে কাঠ হয়ে গেল আবারও। তাই ওনার দিকে আবারও অসহায় দৃষ্টি নিক্ষেপ করে করুণ স্বরে বলে উঠলাম, ভাইয়া আর 1 গ্লাস পানি প্লিজ। নিবিড় ভাইয়ের বিনিময়ে মাথা ঘুরিয়ে বেড টেবিলে থাকা পানির জগটার নিচ থেকে উপরে চোখ বুলিয়ে আবারও আমার দিকে মাথা ঘুরিয়ে শান্ত স্বরে বলে উঠল, এই পর্যন্ত ঠিক কয় গ্লাস পানি খেয়েছ বলতে পারো?
আমি প্রথম থেকে মনে করে একটা করে আঙ্গুল বের করতে করতে শেষে হাতের 5টা আঙ্গুল বের করে দেখিয়ে ঠোঁট উল্টালাম। সাথে সাথে উনি হাই ডোজের ওলার একটা ধমক খেয়ে আমি আবার জমে গেলাম। 5 গ্লাস পানি খেয়ে পুরো জগ খালি করে ফেলেছ, এরপরও তোমার গলা শুকায় কিভাবে? ওটা তোমার পেট নাকি কুয়া? সব পানি দিয়ে ভর্তি করে ফেললে ডিনার কোন পেটে ঢুকবে? স্টুপিড। কেন আমার পেটে? বলেই নিজের মুখ চেপে ধরলাম। আমি এতক্ষণ মনে মনে ওনাকে অনেক কথা শোনালেও একটিবারে এভাবে মুখ ফসকে বের হয়ে যাবে কে জানতো। কিন্তু অবাক করার বিষয়, উনি মুখে কিছু না বলে বসা থেকে উঠে গেলেন। উঠে আমার দিকে এগোতে লাগলো, যা দেখে আমার প্রাণ পাখি যেন যায়। আমার পেটে ঢুকবে তাই না? তা কিভাবে শুনি? আমি ওটা ভুলে বলে ফেলেছি ভাইয়া, সুরি। হোয়াট? ওই সুরিটা আবার কি? হে সরি, এর তোতলা ভার্সন। শাট আপ, সাচ এ স্টুপিড গার্ল। চুপচাপ পড়ো। বলে জগটা নিয়ে রুম থেকে ধরাম করে দরজা লাগিয়ে চলে গেল। আর আমি এক লাফ মেরে উঠে পড়লাম, দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলাম। কিন্তু সুযোগ আমায় পালাতে হবে। কিন্তু দুঃখের বিষয়, সাদাবেলায় আমার সুযোগটায় মাথা ঘেটে দরজা বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছে। ম্যাচটা পুরোপুরি বিগড়ে গেল আমার। দিনে দুপুরে এত অত্যাচার সহ্য করা যাচ্ছে না। মনের ক্ষোভ মেটাতে জোরে একটা চিৎকার দিয়ে বসলাম আমি। সাদা বিলাইয়ের বাচ্চা, তোর কপালে বউ জুটবি না দেখিনি, শাকচুনি তোর ঘাড় মটকাবে, একসাথে 100টা কুত্তার তারা খাবি তুই। বলে দরজা জোরে সোরে একটা লাথি মেরে আবার অগত্যা টেবিলে বসে বইয়ে মুখ গুজলাম আমি। আরে ওই দিকটাই দেখুন, বেলুনগুলো তো খুলে যাচ্ছে। Hey, just don't worry, atom bomb. Oops, I mean miss. What? রাত্রি। Oh yes, রাত্রি, right? Okay, আমি ঠিক করে দিচ্ছি। বলে টুলের উপর উঠে গেল রুশো। ব্যানারের পাশে ব্যানারগুলো ঠিক মতো লাগিয়ে যেই না নিচে নামতে যাবে, অমনি টুল থেকে পা পিছলে কেটে সোজা রাত্রির উপর গিয়ে পড়লো সে। রাত্রি এমন আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে নিজেও পড়ে যায় ফ্লোরে। রুশো রাত্রির উপরে আর রাত্রি রুশুর নিচে। রুশু এক দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে আছে, যেন কোনো জাদুঘরের ভাস্কর্য পর্যবেক্ষণ করছে সে। এদিকে রাত্রি রুশুকে ধাক্কিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভই হচ্ছে না। রুশু আগের মতোই ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। ওই বেটা ধলো ইঁদুর, ওট বলতেছি। না চেঁচিয়ে কোনো লাভ হচ্ছে না। রুশু আগের মতোই রিয়াকশন ছাড়া ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। রাত্রির শরীরে এতটাও শক্তি নেই যে রুশুকে ধাক্কিয়ে উপর থেকে ফেলে দিবে। শেষে আর কোনো উপায় না পেয়ে নিজের মাথা দিয়ে রুশুর মাথায় ঢিসুম করে একটা বাড়ি মেরে দিল রাত্রি। রুশু আওয়াজ করে মাথা চেপে ধরে সরে যেতেই রাত্রি চট করে উঠে দাঁড়িয়ে নিজের কপালে হাত বোলাতে থাকে। সে নিজে থেকেই মারলেও অনেকটাই ব্যথা লেগেছে নিজেরই। নিউটনের বলেন 3য় সূত্রে মোতাবেক যেমন বলা হয়েছে, প্রত্যেক প্রতিক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ঠিক তেমনি আঘাত দিতে যে উল্টো আঘাত লেগেছে রাত্রিরও। আরে আমার বিউটিফুল কপালে পটেটো বানিয়ে ফেললো রে। কপাল চেপে ধরে গড়াগড়ি খেতে খেতে বলে উঠল রুশো। রাত্রি কপাল ঘষতে ঘষতে চোখ বড় বড় করে বলে উঠল, মানে কপালে পটেটো? আরে আলু বানিয়ে ফেললে তুমি আমার কপালে। রুশোর কথা শুনতে না চাইতেও হাসি পেল রাত্রি। তাই হাসি উপেক্ষা করে রাগি ফেস নিয়ে আবারও কপালে হাত বোলাতে বোলাতে নিজের রুশোর উঠে দাঁড়িয়ে রাত্রি নিজের কপালে হাত বোলাতে দেখে চিন্তিত হয়ে বলে উঠল, ইস, তোমারও লেগে গেল। প্লিজ, আমায় হার্ট করবে সে ঠিক আছে, বাট নিজেকে হার্ট করে আমায় মেরো না। রাত্রি রুশোর এমন কথাই কিছুটা অবাক হয়। পর মুহূর্তে আবারও ঝাঁঝালো গলায় বলে উঠল, একটা কাজও কি ঠিক করতে পারেন না আপনি? আর মেয়ে মানুষের মতো পড়ে গেলেন কেন? ইভেন এতবার বলার পরও তো সরছিলেন না কেন আমার উপর থেকে? আরে কাম অন, জাস্ট রিল্যাক্স না। এত হাইপার ফেলে ডেকোরেশন করবে কি করে? হাউ? সো জাস্ট চিল। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, জাস্ট নাথিং এলস। অ্যান্ড সরি ওয়ান্স এগেইন ফর। বলেই টুপ করে নিজের কপালের সাথে রাত্রির কপাল আরেকবার আস্তে করে বাড়ি মেরে উল্টো দিকে ফিরে দৌড় যেতে যেতে বলে উঠল, ছোটবেলায় মাম্মা বলতো, কারোর সাথে মাথায় একবার বাড়ি খেলে শিং গজায়, দুবার খেলে আর গজায় না। আমার সুইট কিউট ফেসে শিংটা খুবই বাজে লাগবে, সো আরেকটা বাড়ি দিলাম। সরি অ্যাটম বম।
রুশো আর রাত্রির দিকে ফিরেও তাকায়নি, এক ছুটে ছাদ থেকে বেরিয়ে গেছে। একবার যদি ফিরে তাকাতো তাহলে রেখে মেখে বোম্বাই মরিচ হয়ে যাওয়া রাত্রিকে ঠিকই দেখতে পেত। খেতে এসো, ডিনারের টাইম হয়ে গেছে। তোমার দ্বারা পড়াশোনা হবে না তাও বোঝা হয়ে গেছে আমার। তাড়াতাড়ি এসো, কুইক। বলে চলে গেল নিবিড় ভাইয়া। উনি যেতেই আমি ওনাকে হাজারটা গালি বিড়বিড় করে দিতে দিতে ডাইনিং টেবিলে এসে বসলাম। সবার আগে থেকেই এসে বসে গল্প জুড়ে দিয়েছে। আমার সাথে কেউ কথাই বলছে না, সবাই একে অপরের সাথে কথাই বলতেই ব্যস্ত। এমনকি রাত্রি প্রতিটাও আমাকে ভুলে গিয়েছে। নিত্য অপুর সাথে কি সুন্দর করে হেসে হেসে গল্প করছে। আরে এই তিন বান্দরের দল তো গল্পের ঝুলি খুলে বসেছে যেন। আমি শুধু মুখ ফুলিয়ে দেখে যাচ্ছি সবকিছু। বড্ড অভিমান হচ্ছে আমার। ঠিক আছে, ওরা কথা বলবে না তো আমিও বলবো না, আমার কি ঠেকা। যত সব আমোদ আমার কথা বলো না। আব্বু নাকি আজ ঘরেই খাবে, অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরেছে। তাই আম্মু আমাদের খেতে দিয়ে নিজের জন্য আর আব্বুর জন্য খাবার বেড়ে নিয়ে চলে গেল। কোনো রকমের আগে গসগস করতে করতে একটু খেয়ে উঠে গেলাম আমি। উঠে বড় বড় পায়ে ঘরের দিকে হাঁটা দৌড়ি। আজকে তো ভালো লাগছে না, তাছাড়া অর্ধেক পেটে তো তখনই পানি খেয়ে ভরিয়ে ফেলেছি। কে জানে আজ বাথরুমে যেতে ঘুম হবে কিনা। আমি কিছু দূর আসতে পেছন থেকে সবার চাপা হাসির আজ ভেসে আসছিল। তাতে আমার কি, হাসুক, হাসতে হাসতে শহীদ হয়ে যাক সবাই, তাতে আমার কিছুই যায় আসে না। সাথে পা রাখা মাত্রই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম যেন। নড়বার শক্তিও হারিয়ে ফেলেছি আমি। শুধু মুক্তরা এনে চেয়ে আছি। ছাদের আনাচে কানাচে নীল সাদা মরচি বাতি দিয়ে সাজানো পুরো ছাদের সাথে ফুলের টবগুলো জকজক করছে। আমার দোলনাটাও এতগুলো ফুল দিয়ে সাজানো। ছাদের মাঝে বরাবর একটা গোল টেবিল, তার উপর আমার পছন্দের এত বড় একটা কেক, তাও ঠিক পেছনে খানিকটা উঁচু বড় একটা ঝোলানো ব্যানার টানানো। তার দুপাশে নীল সাদা রং এর বেলুন লাগানো। ছাদের প্রত্যেকটা পিলারে বেলুনের বাহার, এমনকি পুরো ছাদের ফ্লোরে বেলুনের ছড়াছড়ি। নিত্য আপু খুব মন দিয়ে কেক ডেকোরেশন করছে। রাত্রি ক্যান্ডেল হাতে টেবিলের দিকে যাচ্ছে। অগ্রিম ভাইয়া দু হাতে দুই টেডি বিয়ার নিয়ে দোলনায় রাখছে। ওদিকে রুশো ভাইয়া বেলুন ফুলাচ্ছে। বর্তমানে অর্ধেক ফুলিয়েছে, কিন্তু শুধু নিবিড় ভাইয়াকে কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ আমাকে দেখে সবাই একদফা ভূত দেখার মতো চমকে গেল। সবাই যেন স্ট্যাচু হয়ে গিয়েছে। রুশো ভাইয়ের অর্ধেক ফুলের বেলুন ফুস করে চুষে ভাইয়ের মুখের উপর থেকে উড়ে গেল। পর মুহূর্তে সবাই গড়ির দিকে এক পলক চেয়ে একসাথে হ্যাপি বার্থডে অনন্যা বলে চেঁচিয়ে উঠলো। সাথে সাথে এক বস্তা গোলাপ ফুলের পাপড়ি আমার উপর এসে পড়তে শুরু করলো। আমি অবাক হয়ে উপরে তাকাতেই দেখি ফুলের পাপড়িগুলো এমনি এমনি নয়, বরং আমার হ্যান্ডসাম সাদা বিলাই আমার উপর সরাচ্ছে। ওনাকে এক পলক দেখে আমার মুখ থেকে এক চিলতে হাসি ফুটে উঠলো। এত সুন্দর সারপ্রাইজ দেখে খুশি আমার হাত পা অবশ্যই আসছে, চোখে পানি চিকচিক করছে। হেতে কোনো কষ্টের অস্ত্র নয়, হেতে পরম সুখের অস্ত্রকণা। নিবিড় ভাইয়ের উপর থেকে তৎক্ষণাৎ নেমে এলো। উনি বাদে বাকি সবাই দৌড়ে এসে আমায় খুব টাইটলি হাঁক করে বলল, কি টাইমিং রে অনু, আমরা তো কাজে কাজে ভুলেই গেছিলাম। 12টা বেজে আসছে, একদম ঠিক টাইমে ছাদে এসেছিস। বার্থডে গার্ল, বলো তো কেমন লাগলো আমাদের দেওয়া সারপ্রাইজ? স্পিচলেস। আমি বাকরুদ্ধ। আর মনে বলে উঠলাম। সবাই আমার কথা শুনে হাসা শুরু করে দিল। রাতে আমার মাথায় একটা চাটি মেরে বলে উঠলো, অনন্যা রে, তোর সবার বার্থডে মনে থাকে আর নিজেরটাই ভুলে গেছিলি? আমি মাথা চুলকাতে চুলকাতে বলে উঠলাম, সেই রে, তোর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। দেখ, এইসব ভুলেই যাচ্ছি। তোর যেতে না নিজে কি ভুলে যাই। রাত্রি আমার কথা শুনে চোখ ছোট ছোট করে কেবল বকতে যাবে তার আগে রুশো ভাইয়া চোখ মুখ ঢেকে বলে উঠলো, প্লিজ সুরকির বার্থডের দিন অ্যাটলিস্ট অ্যাটম বম ফাটিও না। ভাইয়ের কথায় হুহা করে হেসে উঠলাম আমরা। আর রাত্রি কটমট করে ভাইয়ের দিকে তাকিয়েও আমার জন্য কিছু বললো না। হ্যারি ভাইয়া, আম্মু আব্বুকেও ডাকতি? না রে, আম্মু আব্বু জানি, আর আব্বুর তো রাত জাগা যাবেই না। আম্মুকে আসতে বলছিলাম, বাট বললো ছোটদের মধ্যে আসতে চাইলো না। বিকেলে তো আয়োজন করবেই, তখন সবাই থাকবে, চিন্তা করিস না। এটা তো জাস্ট আমাদের প্ল্যান ছিল। হে ব্রোসিস, তোমাদের হলে চলো, ছুটকিকে দিয়ে কেক কাটাই। আমি আর ওয়েট করতে পারছি না, ট্রাস্ট মি। ইস, দেখতে কি ইয়াম্মি লাগছে, খেতে কেমন লাগবে ভাবলেই না একদম। রুশো ভাইয়ের কথায় হেসে উঠলাম আমরা সবাই। এমনি এমনি কি আর একে জোগাড় বলা হয়? নিত্য অপুর টেবিল থেকে কিছু একটা এনে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, অনন্যা, এটা তোমার জন্য। বলে আমার মাথায় একটা সাদা
পাথরের তাজ পরিয়ে দিল। তাজটা অসম্ভব সুন্দর, সিম্পলের মধ্যে যেমনটা প্রিন্সেসরা পরে অনেকটা ওই রকমই। থ্যাংক ইউ সো মাচ আপুই। থ্যাংক ইউ আমায় না বলে ওই যে ভাইয়াকে বলো। ভাইয়া সারা মার্কেট ঘুরে বেছে বেছে এই তাজটা নিয়ে এসেছে। আপুর কথা শুনে আমি তাজ্জব বনে গেলাম। বলে কি, নিবিড় ভাইয়া কিনেছে এটা, তাও আমার জন্য? ওনার মতো বদমেজাজি গোমরামপুর সাদা বিলাই কিনা আমার জন্য কিনেছে? উনি তো আমাকে সহ্যই করতে পারে না। সবটা কি তবে বেস্ট ফ্রেন্ডের বোন দেখি হবে হয়তো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। আসলে ওনার পছন্দ আছে বই কি। আজ থেকে 19 বছর পূর্ণ হলো আমার। সেই সুবাদে কেকের ওপর 1&9 ডিজাইন দুটো ক্যান্ডেল সাজানো। নিত্য আপুর ট্যালেন্ট দেখে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। একটা যে ঘরে বানানো কেক বোঝার বিন্দুমাত্র অবকাশ নেই। ডেকোরেশনও তাই, একটা স্মাইলি ফেস আঁকানো, তাতে পাশে বড় বড় করে আমার নাম লেখা। ওরে ট্যালেন্ট রে! আর আমি চা পর্যন্ত বানাতে পারি না ভেবে নিজের গালে আস্তে করে একটা চোর বসিয়ে দিলাম। এই ফোন দে। হ্যাঁ অনন্যা, কি ভাবছো? ফু দাও। আমার এক পাশে অগ্নি ভাইয়া, আর এক পাশে রাত্রির পাশে রুশু ভাইয়া, আবার রুশু ভাইয়ার পাশে নিবিড় ভাইয়া, আর ওনার পাশে নিত্য আপু, আবার নিত্য আপুর পাশে অগ্নি ভাইয়া। বলতে গেলে সবাই আমাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। আমার ঠিক সামনে নিবিড় ভাইয়া, অগ্নি ভাইয়া, নিত্য আপুর তারা দেওয়া আস্তে করে হেলে ফু দিলাম। কিন্তু কপাল আমার, একটা ক্যান্ডেল নিভলেও আর একটা নিভিনি। তাদেরকে সবাই হেসে দিল। আর অগ্নি ভাইয়া আমার মাথায় চাটি মেরে বলে উঠলো, আরে আহাম্মক রে, সামান্য দুটো ক্যান্ডেলে ফোন দিয়ে নেভাতে পারে না। ভাইয়ার হাতে একটা চিমটি কেটে দিয়ে বেঞ্চি কাটলাম আমি। এবার জোরে একটা ফু দিয়ে দুটো ক্যান্ডেলই ফেলে দিলাম। কেক কেটে পরপর মহা বিপদে পড়লাম। সবার আগে কাকে খাওয়াবো এই নিয়ে টেনশনে পড়ে গেলাম। শেষে সিদ্ধান্ত নিলাম, আমার ডান দিক থেকে যত দূর হাত যায় তত দূর যে থাকবে তাকে খাওয়াবো, দেন বাম দিকে যারা থাকবে তাদেরও খাওয়াবো। সেই সিদ্ধান্তে অটুট হয়ে ভাইয়াকে আগে কেক খাওয়ালাম। কেকের টুকরা ছোট করে কাটাই অগ্নি ভাইয়া খাওয়া নিত্য আপুকে দিয়ে শেষ হয়ে গেল। তবে একটা জিনিস খেয়াল করলাম, কেক খাওয়ানোর সময় দুজনেই লজ্জাটাই মুসকি মুসকি হাসছিল। লাজুক ঠিক আছে, বাবা হাসুক ঠিক আছে, বাট লজ্জা লজ্জা ফিলিংস কেন? ভাবার বিষয় হলো ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে আবারও কেক কেটে এক পিস নিলাম। রাত্রিকে খাওয়িয়ে রসু ভাইয়াকে দিব। তখনই দেখি ভাইয়া আগে থেকে হা করে আছে। আমি ফিক করে হেসে পুরো পিসটাই রসু ভাইয়াকে দিয়ে দিলাম। রসু ভাইয়া মনের সুখে কেক খেতে লাগলো। এবার আমার বুক ধুকবুক করছে, কারণ লাস্ট ওয়ান যিনি এখনও কেক খায়নি তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি মুখসুবাদী সাদে বিলাই। ওনাকে চেনা বড়ই মুশকিল। সবার সামনে আমার সাথে হেসে কথা বললেও কেউ না থাকলে একেবারে সাবান ছাড়াই ধুলাই করে ছেড়ে দেয়। হ্যাঁ, আচ্ছা ওনাকে খাওয়াটা কি খুব জরুরি? না খাওয়ালে হয় না? উনি তো তাকাচ্ছেনও না, তাহলে বরং না খাওয়াই। এইসব আকাশ পাতাল ভাবছি, তখনই ভাইয়ার গলা কানে এলো। কিরে, কি ভাবছিস? নিবিড়কে খাওয়া? ভাইয়া ভাবনার মাঝখানে সাইকেল চালানোর জন্য আবার সাজানো গোছানো পরিকল্পনাটা একদম মাঠে মারা গেল। আমি খুব গোমরা মুখে এক পিস কেক নিয়ে ওনার সামনে গেলাম। উনি আমার দিকে কিঞ্চিত ভুরু কুচকালেন, সাথে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুললেন। যা জানান দিচ্ছে তিনি মনে মনে কোনো ফোন দিয়ে দিয়েছেন নিশ্চয়ই। আমি ভয়ে ভয়ে ওনার মুখের কাছে যেতেই একটু এগোতেই উনি আমার হাত থেকে কেকটার সাথে আমার হাতের আঙ্গুলও মুখে ঢুকিয়ে নিলেন। এমন আকস্মিক ঘটনায় আমি চোখ বড় বড় করে ফেললাম। সাথে সাথেই উনি আমার আঙ্গুলে কচ করে একটা কামড় বসিয়ে ছেড়ে দিলেন। আমি ব্যথায় যে না মুখে খুলে চেঁচাতে যাব তার আগে উনি কৌশলে কেকের বাকি অংশটুকু মুখে পুরে দিল। সবটা সবার অগোচরেই ঘটে গেল, কারণ সবাই তো মজা করতে ব্যস্ত। নিবিড় ভাই আমার দিকে বাম সাইডের ভুরু উঁচু করে নিজের ঠোঁট বাম দিকে বাঁকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভাইয়াদের কাছে চলে গেল। আর আমি কেক নিয়েই মুখ ফুলিয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছি। কেকটাকে চাবানোর কথাও মাথায় নিয়ে আমার হঠাৎ মনে পড়লো কোনো রকমে কেকটা গিলে এক গ্লাস পানি খেয়ে নিলাম। কি হলো একটু আগে? ইয়াল্লাহ,
আমাকে বাঁচাও এই জলাদের কাছ থেকে। দিনে দুপুরে এত অত্যাচার আর সহ্য করা যায় না। ভাইয়া তুই কি দুনিয়ার বেস্ট বাস নাই? মাম্মি বলে চেঁচিয়ে ভয়ে কুকড়ে উঠে রাত্রি চেপে ধরে ওর পেছনে মুখ লুকালো রুশু ভাইয়া। ভাইয়ের এখন কাণ্ডে কেউ কিছু বুঝে উঠতে পারছি না আমরা। আবার কি হলো? আগের বার না হয় রাত্রি কথা বলায় ভয় পেয়ে ভাইয়ার কোলে উঠছিল রুশু ভাইয়া, কিন্তু এবার ভয় পেয়ে রাত্রি চেপে ধরলো কেন? এ কি করছেন? ছাড়ুন আমায়। রুশু ভাইয়ের রাত্রির কথায় কিঞ্চিত পরিমাণও সরল না, বরং ওকে ধরে রেখেই সামনের আঙুল দেখিয়ে বলে উঠল, ককরোচ। রুশু ভাইয়ের দেখানো আঙুল বরাবর তাকিয়ে দেখি আরশোলা হেঁটে যাচ্ছে। হাই কপাল! আমি আরশোলা দেখে একটু ভয় পেলেও রুশু ভাইয়ার ভয় পাওয়া দেখে নিজেই বড় সাহসী বলে মনে হচ্ছে আমার। অগ্নি ভাইয়া হাসতে হাসতে আরশোলাটাকে সরিয়ে দিয়ে এসে আবারও মজা করতে বলে উঠল, রুশ, এই দেখ আমার হাতের মতোই আরশোলা আছে, তোকে হ্যালো হাই বলার জন্য ছটফট করছে। অমনি রুশু ভাইয়া নো বলে চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠে রাত্রিকে একবার আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো। বর্তমান রাস্তার অবস্থা একেবারে দেখার মতো হয়েছে, না পারছে ভাইয়াকে ছাড়তে আর না পারছে সইতে। ব্যাপারটা কার কি মনে হচ্ছে তা জানি না, তবে আমার কাছে ব্যাপক মজা লাগছে। হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে বোধ হয় আমার।